মাতোয়াইল ক্রিকেট সমিতি থেকে আমি সাংবাদিক সমিতির পক্ষ থেকে আমি এসেছি আজকে একটি ইতিহাসের আর কি অনেক বড় একটা ইন্টারভিউয়ের জন্য, যেটা কিনা প্রথমবারের মতো আমাদের মাতোয়াইলে সংগঠিত হচ্ছে। আমাদের এখানে খেলার বাদ দিয়ে রাজনীতি আসলে অনেকটাই দেখা যাচ্ছে এখানে। তো আমরা আসলে এর জন্যই একটি বিশেষ ইন্টারভিউয়ের ব্যবস্থা করেছি। তো এই পর্বে আমাদের সাথে থাকবেন আমাদের মাঠেরই একজন সিনিয়র সদস্য আব্দুর রাজ্জাক। আমরা আসলে তার সাথে সরাসরি চলে যাব, তার সকল প্রশ্ন আমি তাকে জিজ্ঞাসা করার চেষ্টা করব, যার কারণে আমাদের অনেক না জানা তথ্যই আসলে উঠে আসবে বলে আশা করছি। এই পর্বে আমি আসলে সরাসরি রাজ্জাকের কাছেই চলে যাব। আব্দুর রাজ্জাক, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, সব কিছু নিয়ে আসলে আমাদের এখানে অনেক কিছুই হচ্ছে, তো এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখেন? আসলে মাঠে যে ধরনের পরিস্থিতি এখন হচ্ছে সেটা আসলে অনাকাঙ্ক্ষিত, প্রত্যাশিত না। মাঠে যেই ধরনের কার্যকলাপ হওয়ার কথা ছিল, খেলা বা খেলার সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো, কিন্তু দেখা যাচ্ছে খেলা কম হচ্ছে, কিন্তু বিষয় ধরনের প্রেক্ষাপটগুলো আসলে মানে কি বলবো, নেতিবাচকতার দিকেই নিয়ে যাচ্ছে। আচ্ছা, তো আমি আসলে আপনাকে প্রশ্ন করছি যে আপনি তো গ্রুপ বানিয়েছেন আর কি, যে মাতোয়াইল ক্রিকেটের আগে আমরা সম্মিলিত ছিলাম না, আপনি একটি মাতোয়াইল ক্রিকেট সংঘ নামে গ্রুপ করেছেন এবং সকলকে একত্রিত করার চেষ্টা করেছেন। তো এই যে গ্রুপ বানিয়েছেন, ওই গ্রুপ চালানোর পর নিজেকে কি একটু বেশি চেয়ারম্যান টাইপ ভাবতে শুরু করেছেন কিনা? না, কখনোই না। কারণ গ্রুপটাতে ধরেন আমি নিজেও এখন অ্যাডমিন না। তারপরও ধরেন গ্রুপটা তৈরি করা হয়েছিল যেন সকলে একটা সম্মিলিত থাকে। আগে ধরেন আমরা সবাই ছন্নছাড়া ছিলাম, কাউকে হয়তো বা আমরা অনলাইনে তেমন একটা পেতাম না। আমার খুবই স্মরণীয় মুহূর্ত ছিল। ভিন্নধর্মী কিছু প্রশ্নে চলে যাচ্ছি। তো আমরা অনেক সময় দেখি রাজ্জাককে আর কি নেতৃত্ব পর্যায়ে থাকতে, অনেক সিদ্ধান্ত দিতে, নতুন নতুন সিদ্ধান্ত। তো তোমার কিছু কর্মকাণ্ডে মানুষ তোমাকে কটু কথা বলে কিংবা আড়ালেও তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করে, এই রকম কিছু। তো তুমি কি মনে করো তারা তোমাকে অপমান করে, নাকি তারা তোমাকে সিরিয়াসলি নেয় না? আমার কাছে মনে হয় আমি যেই সব দলের ক্যাপ্টেন্সি করেছি, আমার দলের প্লেয়ার ব্যতীত আমার বাকি কে কী বললো সেটা দেখার বিষয় না। আমার দলের প্লেয়ার, আমি যখন নেতৃত্ব পর্যায়ে ছিলাম, দুই একটা ছোট্ট অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া সবাই আমাকে আমার কথা মানে। আপনি সেটা যদি প্লেয়ারদেরকে জিজ্ঞেস করেন, তারা হয়তো ভালো উত্তর দিতে পারবে। আর হ্যাঁ, কেউ তো আর ধরেন ভুলের ঊর্ধ্বে না। অনেক সময় ভুল সিদ্ধান্তও নিয়েছি, অনেক সময় হয়তো বা আমার সিদ্ধান্ত সঠিক ছিল না, আরও ভালো সিদ্ধান্ত নিলে ভালো হতো। আমার কাছে মনে হয়েছে আরও ভালো ভালো ক্যাপ্টেন আছে। ক্যাপ্টেন্সির প্রসঙ্গে আসলে আমি হয়তো বা সবার তলানিতেই থাকবো, কিন্তু বিষয়গুলো যখন আসে যে পর্দার পিছনে কটু কথা, এটা আসলে সবারই কম বেশি, মানুষ আমরা বাঙালি, সেই ধরনের স্বভাবটা থাকেই। আমি মনে করবো না সেটা নিয়ে আমার খুব বেশি একটা চিন্তার কিছু। তো মাঠে আপনার অনেক সিদ্ধান্ত কিংবা মাঠের আড়ালে, মাঠের বাইরে অনেক সিদ্ধান্তই আমরা দেখি যে আপনি সবসময় বলেন স্বচ্ছতার কথা। তো এই স্বচ্ছতা কি আসলে জেদ বা একগুঁয়েমির আড়ালে লুকানো? বিশেষ করে মনে হয় না। যদি আমি স্বচ্ছতার আড়ালে নিজের প্রতি নিজের যেই ধরনের বিশ্লেষণগুলো কাজ করে, আমি যদি নিজের সিদ্ধান্তকেই চূড়ান্ত জায়গায় রাখি, তাহলে তো আমি এত বছর খেলতে পারতাম না। যদি সকলের মধ্যে আমি যদি সেরকম বিশৃঙ্খলা বা বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করতাম, আমি তো হয়তো মাঠের কাছ থেকেই বয়কট হইতাম। তো সেই জন্য আমার কাছে মনে হয় না যে না, এখানে স্বচ্ছতার আড়ালে লুকিয়ে আছে কিছু। যদি লুকিয়ে থাকে, জনগণের কাছে সেই বাকস্বাধীনতা আছে, তারা মানে যারা যারা আমাদের সাথে খেলে, এখানে তার প্রফেশনালিজম তেমন কেউ মেনটেন করে না। তারপরও যদি মনে হয় যে না, আমি স্বচ্ছতার আড়ালে ভিন্ন কিছু করে থাকি, তাহলে সেটা অবশ্যই তারা লিপিবদ্ধ বা লিখিতভাবে অথবা প্রকাশ্য বলতে পারে। কোনো তো আটকানোর কিছু নেই, লুকোচুরির কিছু নেই। আচ্ছা, তো তুমি এখন কি চাও আসলে? মাঠে তোমাকে সবাই নেতা হিসেবে মানুক, নাকি সমস্যার কেন্দ্রবিন্দু হিসেবে? কোনটাই চাই না। যে ধরনের পরিস্থিতি হয়েছে সেটা আসলে প্রত্যাশিত ছিল না। আর হ্যাঁ, আমি আসলে কোনোটাই চাই না। মাঠে যারা দায়িত্ব পর্যায়ে ছিল, এটা হয়তো আমার জন্য একটা ভুল সংশোধনের উপায়। যারা দায়িত্বের পর্যায়ে আছে, আমি জাস্ট প্রত্যাশা করব তারা প্লেয়ারদের স্বার্থে কাজ করবে এবং সকলের স্বার্থে সেরা কিছু আমাদের উপহার দিবে। আর আমি আসলে কোনো কিছু এখানে আমার চাওয়ারও নাই, পাওয়ারও নাই। যদি থাকতো তাহলে আমি নির্বাচন দিলাম কেন? সেটা তো একটা বড় প্রশ্ন, তাই না? তো এটাই আর কি, আমার এখানে কোনো চাওয়া বা অর্জন বা পাওয়ার কিছু নেই। তো এই পর্যায়ে আমরা আমাদের বিভিন্ন রকমের প্রশ্ন করলাম। প্লেয়াররা আপনার কাছে যেই রকম প্রশ্নগুলো জানতে চেয়েছিল,
তো ওভারঅল আসলে আপনার কি মনে হয় এই মাঠে কি এই রকম নিয়মগুলো কিংবা এই যে নতুন নতুন নিয়ম করা হচ্ছে বা নির্বাচনের মাধ্যমে সভাপতি সহসভাপতি নির্বাচন করা হলো, প্লেয়ারদেরকে টুর্নামেন্টে বিভিন্ন রকমের নিয়মের আওতায় আনা হলো, এগুলো আসলে কতটুকু যৌক্তিক এবং এগুলো আসলে কতটুকু এই মাঠের প্রেক্ষাপটে এবং এই প্লেয়ারদের প্রেক্ষাপটে আসলে কার্যকরী বলে আপনি মনে করেন? যদি পার্সেন্টেজে বললি তাইলে হয়তো বা 30%, কিন্তু ধরেন প্লেয়ারদের স্বার্থে প্লেয়ারদেরও সেই সক্ষমতাটা থাকা উচিত, কারণ এত বছর ধরে তারা খেলছে, তাদের সেই সুযোগটা থাকা উচিত যে এই ধরনের নিয়ম শৃঙ্খলায় অভ্যস্ত হওয়া। আপনি আমাদের সাথে যারা যারা খেলে খুব কম ছাড়া সবাই কিন্তু পড়াশোনার সাথে সংশ্লিষ্ট, তো তাদেরও সেই সক্ষমতার তৈরি হবে। যেমন আমি যদি উদাহরণ টেনেই বলি, আমাদের অষ্টম আসরে ইন্টারভিউ প্যানেলের মতো আয়োজন ছিল, যে খেলা শেষে সকলের মতামত নেওয়া, ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারও দেওয়া হয়েছিল। তো সবগুলো বিষয় কিন্তু আসলে তখনই সৃষ্টি হয়েছিল যে এই ধরনের প্রেক্ষাপটের কারণে আপনি দেখেন বিভিন্ন জায়গায় কিন্তু কথা বলা লাগে, পাবলিক স্পিকিং লাগে। তো এইটা একটা তাদের একটা পজিটিভ দিক। আপনি যদি বলেন নিয়ম শৃঙ্খলার ব্যাপারে, আপনি যখন বিভিন্ন বড় টুর্নামেন্ট খেলতে যাবেন, যদি ভবিষ্যতে খেলেন কোনো জায়গায়, আপনি কিন্তু সেই নিয়ম শৃঙ্খলার ব্যাপারে অবগত থাকতে হবে এবং সেইটার মধ্যে আপনি বাস্তবায়নের ব্যাপারে কার্যকর থাকতে হবে। সেটা যদি আপনার বিপক্ষে যায় সেটাও মেনে নিতে হবে। আমরা বিভিন্ন বড় বড় টুর্নামেন্টে দেখেছি যে টাইম মতো না আসলে তাকে কিন্তু জরিমানার বা একদম বড় ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়, তার দল ভুক্তভোগী হয়। ঠিক আছে, সো প্রফেশনালিজমটা কিছুটা হলেও বাস্তবায়ন করাটা উচিত, তবে মাঠের প্লেয়ারদের সাথে আমার কাছে মনে হয় না এই সিদ্ধান্তগুলো আসলে একেবারে আদর্শ যে তাদের চাপিয়ে দেওয়া হচ্ছে, আমার কাছে মনে হয়। কারণ আপনি যত কিছুই বাস্তবায়ন যত কিছুই করেন না কেন, মাঠের প্লেয়াররা যদি সেটার প্রতি মুখ ফিরিয়ে নেয়, আপনি কিন্তু সেটা কখনোই বাস্তবায়ন বা কার্যকর করতে পারেন না, যতই সেটা পজিটিভ রেজাল্ট বয়ে আনুক না কেন। প্লেয়াররা হয়তো বা চায় আগের যেই মধ্যতাত্ত্বিক আমলের সেই প্রেক্ষাপটে থাকতে, আপনি কিন্তু তাদেরকে আধুনিক ইয়েতে আনতে পারবেন না। সো আপনার সেই মেন্টালিটি আগে তৈরি করতে হবে যে সবাই সেটার জন্য প্রস্তুত কিনা। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে যেমন অষ্টম আসরে আমরা কিন্তু ইন্টারভিউ দেখেছি, কিছু কিছু প্লেয়ার ইন্টারভিউ দিতে ইচ্ছুক না, তো আমরা কিন্তু তাদের কাছ থেকে জোর করে চাপিয়ে দেওয়া ইন্টারভিউ নেইনি কিছু কিছু ক্ষেত্রে। এখন কেউ তাদের জায়গা থেকে স্বাচ্ছন্দ্য বোধ করে, তাদের জায়গা থেকে একাডেমিক বলেন বা প্রফেশনালিজম বলেন বা সামনের জায়গা থেকে একটা একটা দক্ষতা কাজ করবে যে না, আমি সবার সামনে কথা বলতে পারি। আমাদের এখানে কিন্তু যখন ইন্টারভিউ নেওয়া হয়, প্লেয়াররা কিন্তু সবাই ঘিরে দাঁড়ায় থাকে, সো ওই বিষয়টা একটা আনন্দময় কাজ করে। পাশাপাশি ইন্টারভিউর ব্যাপারটার পাশাপাশি আমি যদি বলি বিভিন্ন ধরনের নিয়ম কানুন সম্পর্কে, সো শৃঙ্খলা বজায় রাখার জন্য নিয়মের বাস্তবায়ন বা নিয়ম করা উচিত অবশ্যই, তবে প্লেয়াররা যদি না চায় সেটা কখনোই বাস্তবায়ন সম্ভব না। মনে করি প্লেয়ারদের মেন্টালিটি বা যদি না হয় তাহলে আসলে এটা যুক্তিযুক্ত না। আচ্ছা, তো আমরা আসলে পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। কমিশনার তুমি, নেতা অন্যরা, এটা কি তোমায় ভিতরে ভিতরে কিছুটা হলেও বিরক্ত করে কি না? মোটেও না, কারণ যারা দায়িত্বপ্রাপ্ত আছে তারাও আমার সতীর্থ, তাদের সাথে আমরা অনেক ম্যাচ খেলেছি। তারা তাদের জায়গা থেকে একটু ভালো সিদ্ধান্ত নিলে সেটা আমাদের সবার জন্যই উপকারের বিষয় আসে। আমার কাছে বিব্রতকর বা কিছু না। আমি কমিশনারও না, আমি নির্বাচন কমিশনার ছিলাম, জাস্ট নির্বাচনটা আয়োজন করেছিলাম। আমি চাইলে কিন্তু আমি নিজেই থাকতে পারতাম, আমি নিজেই লড়তে পারতাম না, আমি সেটা করিনি। আপনি দেখেছেন নির্বাচনে কিন্তু আমি প্রার্থীও ছিলাম না। আমি স্বচ্ছতা 100% করার জন্য কিন্তু সেটা গুগল ফর্মের মাধ্যমে ভোট সংগ্রহ করেছিলাম। এটা হয়তো বা আগে কেউ বা আমাদের সাথে যারা যারা খেলছে সেই 2016 সাল বা 15 সাল থেকে অনেকেই কিন্তু এখন আছে, যেমন মারুফ বলেন, হাসান বলেন, মুশফিক খেলছে, নাফিউ খেলছে, তন্ময় খেলছে, আরও অনেকেই নাম হয়তো বা এখানে বলাটা অনেক বড় হয়ে যাবে। তারপর আমি মনে করি যে না, আসলে এখানে আমার জন্য বিব্রতকর কিছু না। যারা দায়িত্বপ্রাপ্ত আছে তারাও আমাদের সতীর্থ, সবার ভোটেই তারা নির্বাচিত হয়েছে। তো আমার কাছে বিব্রতকর ব্যাপারটা কিছু না। তারা তাদের জায়গা থেকে যতটুকু পারা যায় সঠিক সিদ্ধান্ত নিলে আসলে আমি মনে করবো খুশি হব। আচ্ছা, তো এ পর্যায়ের প্রশ্নটি আমরা মনে হয় আগেও করেছিলাম আমি। তো এই প্রশ্নটি হচ্ছে সহসভাপতি এবং সহসভাপতি আসলে কে, অস্তিত্বের জায়গাটা কোথায়, আর কৈফিয়ত চাইলে উপেক্ষা কেন? প্লেয়াররা উপেক্ষা করে নাকি হচ্ছে কর্তৃপক্ষ? তো এখানে যিনি প্রশ্নটা করেছেন তিনি প্রশ্ন করেছেন যে সভাপতি এবং সহসভাপতি আসলে কে, তাদের অস্তিত্বের জায়গাটা কি প্রশ্নবিদ্ধ কিনা, আর তাদের জায়গা থেকে আসলে কৈফিয়ত চাইলে উপেক্ষা পাচ্ছে কিনা তারা আপনার কর্তৃক। আচ্ছা,
সহসভাপতি এবং সভাপতিকেই তার নির্বাচিত যারা প্লেয়াররা ছিল তারাই ভোটের মাধ্যমে বলবো কি গুগল ফর্মের মাধ্যমে নির্বাচিত করেছেন। সভাপতি ছিলেন আমাদের সতীর্থ সামিউল এবং সহসভাপতি হচ্ছে সভাপতির কর্তৃক পছন্দকৃত প্লেয়ার, যিনি তাকে হেল্পিং হ্যান্ড হিসেবে রেখেছেন। আমরা চেয়েছিলাম একটা সুন্দর গোছানোভাবে সভাপতি বা সহসভাপতি যেই হোক সুন্দর গোছানো এবং বিশৃঙ্খল পরিস্থিতি অ্যাভয়েড করে সকলের মধ্যে ঐক্যবদ্ধতা এবং প্লেয়ারদের মধ্যে এক ঐক্যবদ্ধ হওয়ার যে মন মানসিকতা সেটা তারা বয়ে আনবে। এখানে অস্তিত্বের সংকটের কোনো প্রশ্ন নেই। আর এই কৈফিয়ত কেন বা তাদের কাছে কোনো প্রশ্ন করলে তারা এড়িয়ে যায় কেন, সেটা তাদের কাছে প্রশ্ন করলেই ভালো হয়। অ্যাজ এ নির্বাচন কমিশনার প্রশ্নটি ছিল আসলে আপনি কেন উপেক্ষা করছেন কৈফিয়ত, বা আপনার থেকে আসলে স্বচ্ছতার জায়গা থেকে যে প্রশ্নগুলো করা হচ্ছে সেগুলোতে আপনি উপেক্ষা করছেন, এইরকম বিষয়টা ছিল। আচ্ছা, পার্সোনালি আমি মনে করি আমার কাছে কোনো প্রশ্ন আসেনি এবং সেটা হয়তো বা আমি জানি না কাকে প্রশ্ন করা হয়েছে, কোন প্রশ্ন। আমি যখন প্রশ্ন পেলে আমি সেটার উত্তর দিতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি। তো সব পজিশনে যখন প্রশ্নগুলো আসে তখন আমি উত্তর দেওয়ার ক্ষেত্রে আমার কোনো বিভ্রান্তকর পরিস্থিতি হওয়া পড়ে না। তারপর আমার কাছে মনে হয়েছে তারা কৈফিয়ত চাইবে, সেটার প্রসঙ্গটা অবশ্যই আসবে। সহসভাপতি বা সভাপতি যেই হোক না কেন তাদের সেই জায়গাটা থাকা উচিত, যে কোনো পজিশনে সেটার উত্তর দেওয়াটা ভালো। আর তো আমাদের মাঠে আমরা দেখি যে আসলে কিছু প্লেয়ার রয়েছেন উগ্র, বদমেজাজি, বা তারা আসলে নিজেদের মতামতকেই আসলে মান্য করে। আমরা খেলার ক্ষেত্রেই অনেক ক্ষেত্রেই দেখি যে তারা যেটা বলে সেটাই মানতে হবে, এইরকম কিছু একটা। তো এই এই প্লেয়ারদের বা এই যে মানসিকতা বা এই যে তাদের আসলে প্রতিক্রিয়াগুলো আসছে, এই প্রতিক্রিয়াগুলোর পরবর্তী সময়ে আসলে আমাদের করণীয় কী, বা অন্যান্য প্লেয়ার যারা রয়েছেন তাদের করণীয় কী বলে আপনি মনে করেন? ঐক্যবদ্ধ হয়ে অনেক শক্তি পরাজিত হয়। ঐক্যবদ্ধ হয়ে থাকলে আমার কাছে মনে হয় না কোনো বিশৃঙ্খলা হবে। এবং সেটা মনে রাখতে হবে যে আপনার পছন্দের বা অপছন্দ যেই হোক, যিনি ডিসিশন মেকার, তাকে আমরা যদি সহযোগিতার মন মানসিকতাটা রাখি তাহলে অনেক কিছুই হয়তো বা অনেক সুন্দরভাবেই সমাধান সম্ভব। এবং আপনারা অর্থাৎ প্লেয়াররা যদি মনে করেন যে না তাকে দিয়ে চলবে না, তাকে মানবো না, এরকম ধরনের একঘেয়েমি মন মানসিকতা থাকলে কখনোই কেউ যেই আসুক তাকে বাস্তবায়ন বা ডিসিশন মেকিং করতে পারবে না। সো আমার কাছে মনে হয় যে সকলের ঐক্যবদ্ধভাবে থাকা উচিত এবং গ্রুপিংটা বাদ দেওয়া উচিত যেই হোক। আর আপনি যদি কাউকে নেতিবাচকতায় আখ্যা দিয়ে আপনি ট্যাগ লাগিয়ে বা আপনাকে খারাপভাবে উপস্থাপন করে মাঠের মানুষদের কাছ থেকে সরিয়ে নিতে পারেন, এটা পারেন আপনি। কিন্তু যখন আপনি একজন হাইলাইটেড পর্যায়ে থাকবেন বা ডিসিশন পর্যায়ে থাকবেন, সো আপনার কাছে মনে হয় যে এই ধরনের কার্যকলাপ প্রত্যাশিত না। আপনার কাছ থেকে সবাই প্রত্যাশা করে ভালো কিছু করার। এবং যিনিই থাকবেন আমি মনে করব যে 100% দিতে না পারলেও যতটুকু সম্ভব সেরাটা দেওয়ার এবং ট্রাই করার অ্যাটলিস্ট যে না আমি সেরাটা দিতে পারবো। সো যদি ইচ্ছাশক্তি থাকে এবং সদিচ্ছাটা থাকে তাহলে অনেক কিছু পিওরলি বাস্তবায়ন সম্ভব। আচ্ছা, তো এই পর্যায়ে আমরা আসলে আপনার থেকে দুইজন আর কি এমন প্লেয়ারের কথা শুনতে চাই আপনার থেকে, যাদের সকল ধরনের আচরণ, ক্রিকেটীয় জ্ঞান কিংবা সকল কর্তৃপক্ষের সকল নিয়মকানুনের প্রতি শ্রদ্ধা রয়েছে, এবং এমন দুইজন প্লেয়ারের নাম শুনতে চাই যারা কিনা আসলে আপনার দেখা মতে তারা আসলে কোনো না কোনোভাবে আসলে নিয়ম বহির্ভূত কাজগুলোই করছেন, এবং যেটা আপনার আর কোনোভাবেই পছন্দ হয়নি। এইরকম দুইজন প্লেয়ারের নাম শুনতে চাই। আচ্ছা, দুইজন যারা সবকিছু সুন্দরভাবে গুছিয়েছে। হ্যাঁ, সকল কিছুর প্রতি আসলে তাদের শ্রদ্ধা রয়েছে কর্তৃপক্ষের, এবং তারা সকল কিছু সঠিকভাবেই মানে এবং শ্রদ্ধাও করে। আচ্ছা, এটা কি টুর্নামেন্ট সংশ্লিষ্ট ব্যাপারে? যে কোনো ওভারঅল আপনার দেখা মতে আসলে এখানে অনেক বছর ধরেই তো খেলছেন, বর্তমানেও রানিং প্লেয়ার রয়েছে যারা তাদের মধ্যে আর কি। আচ্ছা, যদি বলতে বলা হয় তাহলে আমি যারা ভালো করেছে তাদের ব্যাপারে আমি বলবো মারুফ, এবং দ্বিতীয়ত বলবো হয়তো বা আমি জুনিয়র রাজ্জাক। লাদেন সাদ্দাম এরা কি কোনোভাবে পিছিয়ে গেল কিনা? এরা তো আসলে সকল কিছুর প্রতি যাবেন। আপনি যেহেতু দুইজনকে বলতে বলেছেন সেটার জন্যই মূলত বলা, আরও বেশ কয়েকজন আছে। সো আসলে দুইজনকে স্পেসিফিক বলাটা কঠিন ছিল, তারপর আমি বলেছি। আর দুইজনের প্রতি আসলে আপনার মনে হয় যে তারা নিয়ম বহির্ভূত কাজগুলো করছেন এবং এটাকে প্রমোট করছেন, এবং যা কিনা মাঠের ভেতরে কোনো না কোনোভাবে আর কি পলিটিক্স কিংবা গ্রুপিংয়ের তৈরি করছে, এবং এটা মাঠের ক্রিকেটটাকে আসলে রাজনীতিতে পরিণত করছে, এইরকম প্লেয়ার। আচ্ছা,
যদি রাজনৈতিক প্রসঙ্গটা আনাই হয় তাহলে আমি রাজনৈতিক প্রেক্ষাপটের সাথে হচ্ছে রাজনৈতিক প্রেক্ষাপট কী বলতে মানুষের মধ্যে গ্রুপিং সৃষ্টি করা, এই প্রেক্ষাপটকে যদি বলতে বলা হয় তাহলে আমি মনে করব একে থাকবে আশরাফুল, এবং দুইয়ে যদি বলতে বলা হয় যে একঘেয়েমি আচরণ, নীতি নির্ধারকদের তোয়াক্কা না করা, সেক্ষেত্রে হয়তো আকাশ। আকাশ, এই দুইজনকে আপনি দায়ী করছেন তো। আচ্ছা, তো পরিশেষে আমরা আসলে কোন জায়গায় দাঁড়াতে পারি? রাজ্জাক কি মাঠের আইন, নাকি আইনের উপর নিজেকে আর কি ভাবা হচ্ছে? সেম উত্তর দিব আমি, কারণ এখানে যদি সবার কাছে প্রশ্নটা করা হয় সেটাই ভালো উত্তর হবে। আর হ্যাঁ, আমি কোনো আইনও না, আমি কোনো আইন উপদেষ্টাও না, কোনো ধরনের কোনো নীতি নির্ধারকও না। যারা দায়িত্বে আছে আপনারাই ভোট দিয়ে আপনাদের সব পছন্দের যে সেরা প্রার্থী তাকে নির্বাচিত করেছেন। আর হ্যাঁ, এটা হয়তো বা আমার জায়গা থেকে অনুচিত ছিল বা আদর্শ ছিল না যে সিদ্ধান্তটা দেওয়া বা নিষেধাজ্ঞাটা দেওয়ার। আর আমার কাছে মনে হয়েছিল যে না, এত বছর ধরে খেলছি, প্লেয়াররা আমাকে রেসপেক্ট করে, প্লেয়াররা হয়তো বা চায় যে এই ধরনের কোনো সিদ্ধান্ত কেন আসতেছিল না, সেই জায়গা থেকেই কিন্তু মূলত আমার এই সিদ্ধান্তটা নেওয়া। তবে সব থেকে ভালো হতো বা সব থেকে আদর্শ হইতো যদি আমি হচ্ছে এই বিষয়টা নিজে না নিয়ে আমি ধরেন কর্তৃপক্ষের কাছে যদি অনুরোধ করতাম। আর হ্যাঁ, কর্তৃপক্ষেরও সজ্ঞান থাকা উচিত ছিল এই ধরনের সিদ্ধান্ত কেনই বা আমার নেওয়া লাগলো, কেন বা তাদের কাছ থেকে এই সিদ্ধান্তটা আসলো না, সেটা আমার একটা বড় প্রশ্ন থাকবে। আমরা অনেক সিদ্ধান্তই দেখেছিলাম মানে টুর্নামেন্ট নির্বাচন শুরুর আগে, যে আমরা বাইরে খেলতে যাব, আমাদেরকে বিভিন্ন জায়গায় প্রলোভন দেখানো হয়েছিল। কিন্তু যারা হয়তো বা নির্বাচিত হননি, তারা ব্যতীত যারা নির্বাচিত হয়েছেন তাদের কাছ থেকে এখন পর্যন্ত প্রায় 1 মাস হয়ে যাচ্ছে, তো আমরা কিন্তু তাদের কোনো বুলেট বা একদম কি বলবো নতুন কিছু কিন্তু আমরা দেখতে পাইনি। আমরা জাস্ট অ্যাজ ইউজুয়াল দেখা গিয়েছিল প্রত্যেক শুক্রবারে কিছু প্লেয়ার নির্দিষ্ট করে দল ভাগ করা হয়েছিল। হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু আমাদের যে বলা হয়েছিল বা অঙ্গীকার দেওয়া হয়েছিল বিভিন্ন প্রার্থীদের কাছ থেকে যে আমরা বাইরে খেলতে যাব, আমাদের আলাদা একটা টি20 দল থাকবে, টি10 দল থাকবে, সেই ধরনের কোনো সিদ্ধান্তই আমরা দেখি নাই। তো সেটা আসলে আমার কাছে মনে হয়েছে সেটা নিলে আরও আগে নিলে সেটা ভালো হতো। এখন হয়তো বা তারা সেই জায়গা থেকে সিদ্ধান্তগুলো নিবে, কারণ আপনি যখনই প্রশ্ন করবেন, আপনি যখনই সমালোচনা করবেন, তখন হয়তো বা আপনি তাদের কাছে পথের কাঁটা হয়ে যাবেন। কিন্তু আপনি তাদের জায়গা থেকে আপনি যখন দায়িত্বে থাকবেন, এটাও সত্য, আমিও অনেক বছর দায়িত্বে ছিলাম, আপনি প্লেয়ারদেরকে সঠিক সময়ে সঠিক কিছু জানিয়ে দেওয়া সত্ত্বেও তাদের ইররেসপন্সিবলের কারণে অনেক কিছু হয়নি। এটা আসলে দায়িত্বপ্রাপ্তদের কাছে অভিযোগ দিয়ে ভুল হবে না, কিন্তু তা সবারই উচিত কর্তৃপক্ষের সঠিক সিদ্ধান্ত বা সব সিদ্ধান্তকে মেনে নেওয়া। আমরা দেখিয়েছি কোনো ধরনের বুলেট সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তারা বলে কিসের নিষেধাজ্ঞা, কিসের কি, আমরা এগুলো তোয়াক্কা করি না। ঠিক আছে, এই ধরনের সিদ্ধান্তগুলো কখনোই অনুচিত আমি মনে করব, এবং তাদেরও উচিত একদম তাদের নিজেদের সিদ্ধান্তে অনড় থাকা। তো তোমার আইডিয়া নিয়ে অনেকে হাসাহাসি করে, এটা কি তাদের দোষ, নাকি তোমার আইডিয়া অপরিণত? আচ্ছা, আপনি যখন ক্যাপ্টেন্সি হবেন বা লিডার হবেন বা ধরেন মাঠের পরিচালনার দায়িত্বে থাকবেন, অনেক সময় আপনার কাছে কিন্তু অনেক নতুন কিছু সিদ্ধান্ত নিতে হয়। হ্যাঁ, অনেক নিয়ম দেখা গিয়েছে, আমরা যখন প্রথম খেলতাম হয়তো অনেকে আমাকে বলতো নিয়মের আবিষ্কারক। আমি কিন্তু অনেক ধরনের নিয়ম করেছি, আপনি দেখেছেন টুর্নামেন্টের 8ম আসরে 8 পৃষ্ঠার নিয়ম করেছিলাম আমি। তো ধরেন সেই ধরনের বিষয়গুলো হয়তো বা আপনার অনেকের কাছে হাস্যরসক হতে পারে, কিন্তু মাঠের স্বার্থে, মাঠের বিভিন্ন পরিস্থিতির স্বার্থে হয়তো সেই নিয়মগুলো কার্যকর। অনেকের কাছে হয়তো বা এই ধরনের -2 বিষয়টা দৃষ্টিকটু লাগে, সেখানে কেন আউট দেওয়া হয় না, পানিতে পড়লেও -2 দেওয়া হয়। কিন্তু ধরেন এটা আমরা প্রফেশনাল বা ধরেন ওরকম প্লেয়ার না, আসলে একটা ধরনের বল চলে গেল সেজন্য আউট, লিগ্যাল ওয়েতে আপনাকে বল স্ট্যাম্পে হিট করতে হবে, ক্যাচ আউট করতে হবে, রান আউট করতে হবে, এর ব্যতীত আপনি আউট পাবেন না। কিন্তু ধরেন মাঠের এই ধরনের স্বার্থে আমাদের এই মাঠে খেলাটা আসলেও ঠিক না। প্রত্যেকটা ব্যাটসম্যানের শটের মৃত্যু ঘটে এখানে খেললে, কারণ আপনি দেখবেন লেগ সাইডে খেলতে পারবেন না, অফ সাইডে খেললে পুষ্কুনিতে চলে যাবে। তো ওই ধরনের বিষয়টা আসলে ঠিক না। আর ধরেন নিয়মের আবিষ্কারক হওয়ার কারণে বা নিয়মগুলো ধরেন বেশিরভাগ ক্ষেত্রে আমার করা, দায়িত্বপ্রাপ্ত যারা আছে তারা তো নতুন এসেছে, তারাও হয়তো বা আরও বিভিন্ন স্বার্থে, সকলের স্বার্থে নিয়মগুলো করতে পারে, আমি জানি না করবে কি না। কিন্তু ধরেন এই নিয়মগুলো আবিষ্কার কারণে মানুষের কাছে হাস্যরসাত্মক হওয়াটা আমার কাছে মনে হয় না। দলের স্বার্থে বা প্লেয়ারদের স্বার্থে যদি ভালো কিছু হয়, আমাকে নিয়ে হাসাহাসি করলে আমি সেটা চিন্তার বিষয় না। কমিশনার তুমি, নেতা অন্যরা, এটা কি তোমায় ভিতরে ভিতরে কিছুটা হলেও বিরক্ত করে কি না? মোটেও না, কারণ যারা দায়িত্বপ্রাপ্ত আছে তারাও আমার সতীর্থ, তাদের সাথে আমার অনেক ম্যাচ খেলেছি,
তারা তাদের জায়গা থেকে একটু ভালো সিদ্ধান্ত নিলে সেটা আমাদের সবার জন্যই উপকারের বিষয় আসে। আমার কাছে বিব্রতকর বা কিছু না, আমি কমিশনারও না, আমি নির্বাচন কমিশনার ছিলাম, জাস্ট নির্বাচনটা আয়োজন করেছিলাম। আমি চাইলে কিন্তু আমি নিজেই থাকতে পারতাম, আমি নিজেই লড়তে পারতাম, না আমি সেটা করিনি। আপনি দেখেছেন নির্বাচনে কিন্তু আমি প্রার্থীও ছিলাম না, আমি স্বচ্ছতা 100% করার জন্য কিন্তু সেটা গুগল ফর্মের মাধ্যমে ভোট সংগ্রহ করেছিলাম। এটা হয়তো বা আগে কেউ বা আমাদের সাথে যারা যারা খেলছে সেই 2016 সাল বা 15 সাল থেকে অনেকেই কিন্তু এখন আছে, যেমন মারুফ বলেন, হাসান বলেন, মুশফিক খেলছে, নাফিউ খেলছে, তন্ময় খেলছে, আরও অনেকেই নাম হয়তো বা এখানে বলাটা অনেক বড় হয়ে যাবে। তারপর আমি মনে করি যে না, আসলে এখানে আমার জন্য বিব্রতকর কিছু না, যারা দায়িত্বপ্রাপ্ত আছে তারাও আমাদের সতীর্থ, সবার ভোটেই তারা নির্বাচিত হয়েছে। তো আমার কাছে বিব্রতকর ব্যাপারটা কিছু না, তারা তাদের জায়গা থেকে যতটুকু পারা যায় সঠিক সিদ্ধান্ত নিলে আসলে আমি আমি মনে করবো খুশি হব। সভাপতি সহসভাপতির তুলনায় মাঠে তোমার প্রভাবটা বেশি বিদ্যমান থাকছে, এটা কি তাদের জন্য অস্তিত্বের হুমকি নয়? আচ্ছা, আমি বলবো না এমন কিছু, কারণ যদি এরকম হতো তারা আমার কাছে বিষয়টা জানাইতো যে আমি হয়তোবা তাদের জায়গা থেকে, আমার জায়গা থেকে হয়তো তাদের থেকে বড় সিদ্ধান্ত নিচ্ছি, বা তারা কেন চুপ হয়ে আছে, তারা আমার কাছে বললে হয়তো সেটা আরও ভালো লাগতো। প্রশ্নটা যেহেতু করেছো, আমি মনে করব যে না, এরকম কিছু না, কারণ তারাও যেরকম প্লেয়ার আমিও সেরকমই প্লেয়ার, হয়তোবা পারফরমেন্সের দিক থেকে তাদের থেকে অনেক বহু গুণে পিছিয়ে। কিন্তু আপনি যদি বলেন সহসভাপতি বা সভাপতির অস্তিত্বের হুমকি আমি না, যদি হইতাম তাহলে হয়তো বা তাদের আমি কেন আসলাম না, আমি তো নিজেই আসতে পারতাম, যে আমি সব কিছু পরিচালনা ছিলাম, তাদেরকে তো আসার কোনো সুযোগ ছিল না। আমি নির্বাচন দিয়েছি, এখন আমি সিদ্ধান্ত নিয়েছি, বিষয়টা দৃষ্টিকটু। কিন্তু আসলে তাদের জায়গা থেকে আর একটু সেন্সিবল আচরণ করলে আমি খুশি হতাম, এবং এই ধরনের সিদ্ধান্তগুলো যখন মুখে বলা হচ্ছিল সেটা কোনো কার্যকর ছিল না, কোনো বাস্তবায়ন ঘটেনি। তো এই ধরনের কারণেই মূলত আমার এই জায়গা থেকে বিষয়গুলো করার। আর ওইখানে আপনি দেখেন নির্বাচন কমিশনারের কিন্তু সেই এখতিয়ারটা থাকে। আপনি আমাদের বড় পর্যায়ের ইয়াতে যান, নির্বাচন কমিশনার বা হচ্ছে বিভিন্ন পজিশনে যারা যারা থাকে তাদের কিন্তু সেই পাওয়ারটা থাকে যে এই জায়গা থেকে আপনি হস্তক্ষেপ করতে পারেন। সেই পাওয়ারটার আমি বলবো না যে এটার আমি ভুক্তভোগী বা আমি সেটার সেটা সুযোগটা নিয়েছি, আমি সেটা বলবো না, কারণ আমিও চাই যারা দায়িত্বপ্রাপ্ত আছে তারা 3 মাসের জন্য আছে, আমি মনে করব যে মাঠের সকলের পরামর্শে তারা ভালো ভালো সিদ্ধান্ত নিবে এবং আমাদেরকে আরও ভালো প্রত্যাশা যারা যারা করে তাদের জায়গা থেকে সেরা কিছু দিতে পারবো। আমরা বলবো বিভিন্ন জায়গা থেকে সহসভাপতির পদে বা নির্বাচনের পরে কিন্তু সবাই মুখ খুলতে বাধ্য হয়েছে যে ভাই ব্যাটিং পাই না, বোলিং পাই না, এটা কিন্তু আমরা আগে কখনোই দেখি নাই। সো এটার বাক স্বাধীনতার বিষয়টাও এখানে স্পষ্ট। তো ধরেন এখানে হ্যাঁ, যারা নির্বাচিত হয়েছে তাদের কাছে মানে যেটা বাস্তবায়ন অসম্ভব সেই ধরনের কোনো সিদ্ধান্ত না রাখার জন্য আমি প্লেয়ারদেরকেও জানাবো। আমি মনে করবো তারা যে এই ধরনের পর্যায়ে আসছে, সকলের ভোট পেয়ে আসছে, তাদের জায়গা থেকে উচিত সকলের ভোট যে পেয়েছো তার সেটার একদম শতভাগ বিশ্বাসটা সবার মধ্যে ধারণ করতে পারলে আমি মনে করবো প্লেয়ারদেরও আগ্রহ বাড়বে। এবং হ্যাঁ, কিছু কিছু গ্রুপিং না করে আমার কাছে মনে হয় যে সকল প্লেয়ারের উদ্দেশ্যেই একদম নিরপেক্ষ থাকাটা প্রয়োজন। এখানে গ্রুপিং করে আসলে আমি মনে করবো না আসলে টিকা সম্ভব, কারণ দেখা যায় যে সকলেই আমাদের সাথে প্লেয়ার। কিছু কিছু অনাকাঙ্ক্ষিত প্লেয়ার রয়েছে যারা বিভিন্ন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে পারে, তাদের জন্য হার্ড লাইনে গেলেও কোনো সমস্যা নেই, কারণ আপনার সেই পাওয়ারটা আছে, আপনি নির্বাচিত। তো এই ধরনের সিদ্ধান্তগুলো আসলে মুখে নয়, আমি মনে করবো বাস্তবায়ন এবং যত সম্ভব কার্যকর করলে প্লেয়ারদেরও উন্নতি হবে, এবং এখানে আমার কাছে মনে হয় না তাদের জন্য আমি অস্তিত্বের হুমকি। তো এই পর্যায়ে আমাদের আসলে বিভিন্ন প্লেয়াররা যারা রয়েছেন তারা রাজ্জাকের উদ্দেশ্যে আমার কাছে কিছু প্রশ্ন করেছেন আমার ইনবক্সে। তো আমরা আসলে ধাপে ধাপে এই প্রশ্নগুলোই আসলে তুলে ধরবো। তো আমরা প্রথম প্রশ্নে চলে যাচ্ছি। রাজ্জাক নিজেকে 100 ভাবে একাই, তো সব জায়গায় সব কাউকে কিছু না বলেই সব করে ফেলে নিজে। এই বিষয়টি আপনি আসলে কিভাবে দেখেন? এটা আমাদের একজন প্লেয়ার প্রশ্ন করেছেন আপনার উদ্দেশ্যে বা মতামত দিয়েছেন। আচ্ছা, 100% কিছু কিছু ক্ষেত্রে আপনি যখন প্লেয়ারদের সাথে কথা বলবেন, হ্যাঁ 2-1জন প্লেয়ারের সাথে আপনি কথা বলতে পারেন, কিন্তু ম্যাচের ম্যাক্সিমাম প্লেয়ারই হচ্ছে আপনার মতামতকে অগ্রাহ্য করবে, গ্রহণ করতে চাইবে না যখন সেটা সিদ্ধান্তের বিরুদ্ধে যাবেন। আমি যদি নাম ধরেই বলি, আশরাফুল বলেন, বড় শাহিন বলেন, হাসান বলেন, তো এই ধরনের প্লেয়াররা যখন আপনার ক্রাইটেরিয়াতে থাকবে, আপনার পরিবেশে থাকবে, যেটা একটু হলেও দৃষ্টিনন্দিত, হ্যাঁ তারা হয়তো বা পারফরমেন্সের দিক থেকে 100% সেরা প্লেয়ার,
কোনো ডাউট নেই। কিন্তু ধরেন ব্যক্তিগতভাবে যদি বলতে বলা হয়, হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে হয়তোবা সিদ্ধান্তগুলো আমার সবার সাথে কথা বলে নেওয়া উচিত ছিল, বা আগে হয়তোবা যে সিদ্ধান্তগুলো আসলে বাস্তবায়ন করা হয়েছিল সেই সিদ্ধান্তগুলো হয়তোবা আমি যখন করেছিলাম তখন কিন্তু প্লেয়ারদের কোনো হস্তক্ষেপ বা কোনো প্রশ্ন আসেনি। তো আমি কি ধরে নিব না যে আমি সেই সিদ্ধান্তটা নিয়েছি সেটা 100% রাইট? যদি ভুল থাকতো তাহলে তো অবশ্যই আমাকে কাছে প্রশ্ন আসতো, আমার কাছে তো কোনো প্রশ্ন আসে নাই। তাহলে সেই ক্ষেত্রে, এবং আমি তো কারো মুখ বন্ধ করে রাখি নাই যে আমাকে প্রশ্ন করা যাবে না বা আমার সিদ্ধান্তটা ভুল হয়েছে, এ ব্যাপারে কোনো বিপরীত পজিশনে যাওয়ার সেই সুযোগটা বন্ধ করে দিই। কিন্তু প্রশ্ন তো আসলে হচ্ছে, মানে আপনার ইনবক্সে না হোক বা আপনার তার সাথে সরাসরি না হোক, কিন্তু আড়ালে তো প্রশ্ন আসলে হচ্ছে, বিষয়গুলো তো জলগোলা হচ্ছে, ঠিক না? হ্যাঁ অবশ্যই। আপনি যখন এই ধরনের সিদ্ধান্তগুলো নেবেন, আপনি যখন পর্দার আড়ালে থেকে প্রশ্নগুলো করবেন, তাহলে তো আপনি কোনো সমাধান আশা করতে পারেন না। আপনি যখন যেই ব্যাপারে যার কাছে যেতে চান, হ্যাঁ এখানেই হচ্ছে গ্রুপিংয়ের প্রবলেমটা। আপনি যখন দেখবেন যে আপনাকে কেউ পছন্দ করছে না বা আপনার কাছে আপনি চায় না যে আপনি খেলুন, তো ওই ব্যাপারগুলো আসলে তখনই আসে যখন আপনি পর্দার আড়ালে থেকে প্রশ্নগুলো করেন। তো পর্দার আড়ালে থেকে বা পেছনে থেকে আপনি যখন প্রশ্নগুলো করবেন, তখন তো সেটা প্রশ্নবিদ্ধের জায়গা হলো না, সেটা জাস্ট আপনি সমালোচনা করতে পারলেন। তো সেটাও প্রকাশ্যে যদি না করেন, তাহলে যে তিনি হচ্ছে সিদ্ধান্তগুলো নিলেন তিনি কিভাবে বুঝবেন যে আপনি প্রশ্নবিদ্ধ? আর আরেকটা কথা বলা যা উচিত, যে মানুষ বলে যে শোনা কথায় কান দেওয়া উচিত না, সেই জন্য আমি মূলত মানুষের আশেপাশে যে এই ধরনের কথাগুলো আসে সেটা আমি আসলে শুনতে চাই না। কারণ আপনি দেখবেন যে একজন কথা বলতেই পারে হাস্যরসাত্মকভাবে যে তোমাকে নিয়ে কথা বলছে, আমি চাই না এখানে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হোক, সেজন্য আমি সেটা জাস্ট শুনে বের করে দেই। তো আপনি যখন অভিযুক্ত করতে পারেন, অবশ্যই আপনার সেই স্বাধীনতাটা রয়েছেন, যার ব্যাপারে কথা বলতে চান আপনি, এখানে তো আপনার কোনো মুখবন্ধ নেই যে আপনি কেন রাইটস, আপনার তো সেই সক্ষমতাটা আছে সরাসরি প্রশ্ন করার, তাহলে আপনি কেন করবেন না? যদি না করেন তাহলে তো অবশ্যই ধরে নেওয়া উচিত যে আপনার সেই সিদ্ধান্ত বা সঠিক সিদ্ধান্তই ছিল। আপনি আসলে সরাসরি সমালোচনা কিংবা ভুল ধরিয়ে দেওয়ার পক্ষপাতী, ঠিক না? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, ঠিক আছে। আমাদের দ্বিতীয় একজন খেলোয়াড় আমাকে প্রশ্নটা করেছিল। প্রশ্নটা আমার থেকে অবশ্যই যৌক্তিক লেগেছিল প্রশ্নটা। তো প্রশ্নটা হচ্ছে, কর্তৃপক্ষই যদি আসলে সভাপতি সহসভাপতিকে উপেক্ষা করে নিজেই সিদ্ধান্ত দিয়ে দেয়, তো কমিশনার হয়ে উপেক্ষা করলে খেলোয়াড়রা তো উপেক্ষা করবেই। এই বিষয়টিকে কিভাবে দেখেন? প্রশ্ন আরেকবার করলে ভালো হয়। মানে আপনি নির্বাচন কমিশনার হয়েই সভাপতি সহসভাপতিকে উপেক্ষা করে নিজেই সিদ্ধান্ত নিচ্ছেন, তো এক্ষেত্রে নিজেই যেহেতু আপনি উপেক্ষা করলেন, তাহলে বাকি খেলোয়াড়রা তো উপেক্ষা আসলে করবেই। এই বিষয়টা আসলে আচ্ছা, খুবই যুক্তিযুক্ত প্রশ্ন করেছেন। সেটার উত্তরে আমি জাস্ট একটা ছোট্ট উদাহরণ দিতে চাই। আমাদের মাঠের সভাপতি বা সভাপতি দুইজনই আমার সতীর্থ, তাদের ব্যাপারে হার্ড লাইনে গেলে আমার এখানে কোনো সমস্যা নেই। আমি তাদের যদি ভুল ধরিয়ে দিই সেটা আমারই ভালো। আমরা দেখে আসছিলাম, যে ধরনের কথাটা আমি পূর্বে ওর প্রশ্নে উল্লেখ করেছি, তাদের জায়গা থেকে হয়তো বা কঠিন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, এই ধরনের বিষয়গুলো আমরা শুনছিলাম। কোনো ধরনের কোনো সিদ্ধান্ত আমরা কিন্তু দেখি নাই তাদের কাছ থেকে বাস্তবায়নের ক্ষেত্রে বা কার্যকর করার ক্ষেত্রে। হ্যাঁ, এই জন্য প্লেয়ারদের মধ্যেও কিন্তু দেখা গিয়েছিল যে একটা টাইম ম্যানেজমেন্টের ভুল ছিল। তারা তো চাইলে অনেক কিছু বাস্তবায়ন করতে পারে, কিন্তু প্লেয়ারদের সেই আগ্রহ বা মন মানসিকতা না থাকলে সেটা কখনোই সম্ভব না। আপনি অনেক কিছু চাইলে করতে পারেন, কিন্তু প্লেয়াররা যদি আপনাকে সাড়া না দেয়, আপনি কিন্তু সেটা বাস্তবায়ন করতে পারবেন না। হ্যাঁ, এটাই হয়তোবা হয়েছে। তারা হয়তোবা ধরেন হাই প্রোফাইল যারা ছিল, যারা বোলিং নিষেধাজ্ঞার প্রাপ্ত, তাদেরকে হয়তোবা টাইম লাইনে যাচ্ছিল না, কোনো ভয় কাজ করছিল কিনা আমি জানি না অভ্যন্তরীণ পর্যায়ে। তো ধরনের সিদ্ধান্তগুলোতে আমার কাছে মনে হয় না যে আসলে তাদের প্লেয়ারদের সেই রাইটটা আছে সবাইকে বয়কট করতেও পারে। এটা আমার কাছে মনে হয় না যে কোনো সুযোগ আছে। হ্যাঁ, বয়কট করলে সমস্যা নেই, সেই যে প্লেয়ারই হোক না কেন, তারা হয়তো বা মাঠ থেকে সরে যাবে বা মাঠ না আসবে, এটাই স্বাভাবিক। তবে আপনার কাছে মনে হয় যে আপনি একদম স্পেসিফিক জায়গায় প্রশ্নটা করলে ভালো হতো, যে আপনি যেটা আমাকে প্রশ্নটা করেছেন বা একজন প্লেয়ারের প্রশ্ন, সেটার উদ্দেশ্যে আমি বলবো, যারা আপনারা নির্বাচিত করেছেন তাদের জায়গা থেকে এখনও কেন কঠিন কোনো সিদ্ধান্ত আমরা দেখিনি। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে বলা হয়েছিল যে মাঠে না আসলে জরিমানা হবে, সঠিক সময়ে, বা দেখা গিয়েছিল যে নিষেধাজ্ঞা দেওয়া হবে বা বয়কট করা হবে, এই ধরনের অনেক নীতি কথা আমরা শুনে আসছিলাম। কোনো ধরনের সিদ্ধান্তই কিন্তু বাস্তবায়ন হচ্ছিল না। সেটা একটা আমার জায়গা থেকে মনে হচ্ছিল যে এখানে আসলে হস্তক্ষেপ করাটা উচিত। সেই জন্য আমি কিন্তু কারোর সাথেই কথা বলি না, আমি নিজেই সিদ্ধান্তটা নিয়েছিলাম। আর হ্যাঁ, আমাদের সভাপতি অসুস্থ ছিলেন, তিনি মাঠে আসতে পারছিলেন না, সেটা একটা অনাকাঙ্ক্ষিত কারণ। তো ওই মুহূর্তে আমি চাচ্ছিলাম না তাকে এটা জানানো। আর আমাদের সহসভাপতির ব্যাপারটা আমি যদি বলি, সে বিভিন্ন কাজে ব্যস্ত থাকে।
আর হ্যাঁ তার একটা হয়তো বা সফট কর্নার আছে কিনা আমি জানি না। তো সেই সিদ্ধান্তগুলো তার কাছ থেকে, আর সেও হয়তো বা সভাপতির কাছে পর্যালোচনা করে এই সিদ্ধান্তটা নিতে পারতো। তবে হ্যাঁ, যেহেতু আমার মাধ্যমেই দুজন নির্বাচিত হয়ে এসেছেন, তো আমি মনে করি যে সেই সক্ষমতাটা বা সেই সুযোগটা হয়তো বা আমার ছিল, যেই জন্যই মূলত সিদ্ধান্তটা নেওয়া। আমি জানি না আমি না নিলে হয়তো বা কেউ এরকম কোনো কঠোর সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারতো কিনা। আমি হয়তো বা এখানে কোনো কোনো কিছু চাপিয়ে দিয়েছি, তারাও হয়তো বা সেটা মাঠের প্লেয়ারদের সাথে মনোক্ষুণ্ণর ব্যাপারটা রয়েছে। কারণ নাফিও বা ইমরান খুবই সেরা প্লেয়ার, আমাদের কোনো ডাউট নেই। কারণ তারা যেই ধরনের পারফরমেন্স করছে, নাফিও বা ইমরান, আমরা সেটা দেখেছি সপ্তম আসর বলেন বা এমপিএল পুরো সিজন বলেন। ইমরান হয়তো আমাদের সাথে খুব বেশি বছর ধরে খেলছে এমন না, তারপরেও আমি মনে করব না এখানে আসলে আপনি আইনের ঊর্ধ্বে, বা আইন না, এখানে তো আমরা যে সবাই মিলেই খেলি, এখানে আসলে যিনি ভুল করবেন তাদের সেই অনুশোচনা বোধটা থাকা উচিত। কিন্তু আমি দেখেছি নাফিউ বা যারা জোরে বল করে তাদেরকে সতর্কতা দেওয়া সত্ত্বেও তারা একের পর এক ম্যাচে এই ধরনের বিষয়গুলো প্রয়োগ করছে, যে ম্যাচ জয়লাভ করার জন্য আমাকে জোরে বল করতে হবে, বা কিছু হলেই মেজাজ খারাপ হয়ে বল কিন্তু জোরে করেছে। আমরা দেখেছি পিছনে যে লেবুর শরবত বসে তার কাছেও বল চলে গিয়েছে, এবং এমন বল করেছে দুই কিপার মিস করে সেটা কিন্তু হচ্ছে অপর পাশে পড়ে গিয়েছে। আমরা ভিডিও ফুটেজও দেখিয়েছি, যেটার মূলত আমি কিন্তু এখানে কোনো নিজের সিদ্ধান্ত চাপিয়ে দিইনি, এটা ফুটেজে প্রমাণিত বলেই মূলত করা হয়েছিল। আমি এখানে প্লেয়ার হিসেবে খেলছিলাম, মাঠে ব্যাটিং করতেছিলাম। আমার ফোন ব্যবহার করে কে ছবি তুলেছে বা কে ভিডিও করেছে সেটা আমি জানি না। আমি জাস্ট আমার গ্যালারিতে গিয়ে দেখেছি যে ভিডিওটা করা, তো সেটা একটা প্রুভেন, এবং সেটার কারণেই মূলত ভিত্তি করে আমাকে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। আর এখানে বয়কট করার বিষয়টা, প্রসঙ্গটা যদি আসে, তাহলে যাকে বয়কট করা হবে সে খেলবে না, সেটা জানিয়ে দিলে ভালো হয়। কারণ দেখা গেছে যে এখানে এসে যদি খেলতো এবং সে যদি হয়তো বা মাঠের প্লেয়ারদের মন মানসিকতা বা মাইন্ড রিড করতে পারলো না, সেটা একটা দৃষ্টিকটু লাগবে। সো আমি মনে করি যে, আর হ্যাঁ, প্রশ্নটা যুক্তিযুক্ত ছিল। আর সিদ্ধান্তটা না, আমি এখন মনে করবো সিদ্ধান্তটা নেওয়া আদর্শ হয়নি। তারা দায়িত্ব পর্যায়ে নিলে ভালো হতো, বা তারা না নিলেও সেটা আসলে ওইখানেই থাকা উচিত ছিল। যাই, আমাদের আরও একজন প্লেয়ার আরেকটি প্রশ্ন করেছে। আমার কাছে এই প্রশ্নটি অত্যন্ত ভালো লেগেছিল, প্রশ্নটা যুক্তিযুক্ত ছিল। প্রশ্নটি হলো, এই যে নির্বাচন হলো, সভাপতি সহসভাপতি নির্বাচন করা হলো, এই নির্বাচনের বা এই সভাপতি সহসভাপতির ভবিষ্যৎ নিয়ে আদৌ কি ভেবেছিলেন রাজ্জাক? এটার তো কোনো বাস্তবায়ন মাঠে আসছে না, ঠিক কেন এরকম সিদ্ধান্ত করা হয়েছিল? আচ্ছা, সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কারণ দেখা গিয়েছিল, আমার কাছে মনে হয়েছিল যে আমি সব কিছু করছি, আমার কাছে মনে হয়েছিল যে নতুন কেউ আসলে হয়তো বা ভালো, যারা দায়িত্ব তাদের অনেকের পরিকল্পনা ছিল। আমরা যখন নির্বাচিত প্রার্থীদের কাছে দেখেছিলাম, তারা আমাদেরকে বিভিন্ন দেখিয়েছিল বা বিভিন্ন রকমের ইশতিহার দিয়েছিল যে আমাদের বাইরের মাঠে খেলতে নিয়ে যাবে, ব্যাট প্রতীক বলেছিল, মাঠের ব্যাট বল বা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা তারা প্রোভাইড করবে। বল মার্কার যে ছিল তারাও নতুন ছিল, তারাও তাদের জায়গা থেকে বিভিন্ন প্রত্যাশা ছিল। আমরা যদি নির্বাচনটা না করতাম, তাদের যেই প্রত্যাশা ছিল সেগুলো কিন্তু আমরা কখনোই জানতে পারতাম না। তো বিষয়গুলো ছিল যে হ্যাঁ, আমরা কিন্তু স্বল্প মেয়াদী সময়ের জন্য তাদেরকে নির্বাচিত করেছি, এবং সেই প্রত্যাশাটা কিন্তু নির্বাচনের আগেই জানানো হয়েছিল। এমন না যে পছন্দের প্রার্থী পাইনি বলে নির্বাচনের মাত্রাটা কমিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এর ভবিষ্যৎটা কী ছিল বলে আপনি মনে করেন? ভবিষ্যৎটা ছিল এইটাই যে আমি এখান থেকে সরে যাচ্ছি, যে দায়িত্ব পর্যায়ে যারা ছিল তারা হয়তো বা সেই জায়গা থেকে সঠিক সিদ্ধান্তগুলো নেবে, এবং মাঠের বিভিন্ন প্লেয়ারদের মধ্যে বিভিন্ন রেসপেক্ট বা সম্মান বা সকল প্লেয়ারদেরকে একত্র করে যে খেলার মন মানসিকতা, সেটা মূলত বজায় রাখবে। এবং তাদের জায়গা থেকে তাদেরকে পাওয়ার দেওয়া হয়েছিল যে মাঠের স্বার্থে যে কোনো কিছু তারা করতে পারে, হ্যাঁ, তবে অপ্রত্যাশিত এবং নিজের ইচ্ছা মতো সেই সিদ্ধান্তগুলো নয়, সকলের সাথে পরামর্শ বা সিদ্ধান্তগুলো নেওয়া হবে। আর হ্যাঁ, এখানে আমি বলেছি আমার দায়িত্ব থেকে সরে যাব, তারা দায়িত্বগুলো গ্রহণ করবে। কিন্তু তারপরও আমার কাছে মনে হয়েছিল যে তাদের যে দায়িত্বগুলো দেওয়া ছিল, 1 মাসের বেশি সময় হয়ে যাওয়ার পরও সতর্কতা দেওয়া সত্ত্বেও তারা এই ধরনের প্রেক্ষাপটগুলো বারবার অনবরত চলতেই ছিল। আমার কাছে মনে হয়েছিল তারা তাদের সেই রাইটসটা হয়তো বা তারা খুঁজে পাচ্ছে না, বা অভ্যন্তরীণ কোনো ভয় কাজ করছে বা সফট কর্নার কাজ করছে, যে এই ধরনের বড় কোনো সিদ্ধান্ত নিতে তারা কেন পারছিল না। আমি জানি না, এই প্রশ্নগুলো যদি আপনার সুযোগ হয় আপনি তাদেরকে করতে পারেন। তো এই জন্যই মূলত করা। আর এখানে হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই, কারণ তারাও আমার সতীর্থ, তাদের সাথেও আমি অনেক ম্যাচ খেলেছি, তারাও আমাদের সাথে অনেক ম্যাচ খেলেছে। তো আমি মনে করবো না এখানে কোনো আসলে ভবিষ্যৎ নিয়ে কোনো মানে নেতিবাচক কিছু আছে। আমি তাদেরকে বলতে পারবে সোফার আমি বলবো যে হয়তো বা মানুষের মাইন্ড রিড করতে পারেনি তারা, বা আমার কাছে যেটা মনে হয়েছে
কিন্তু তাদেরকে আরেকটু সময় দিলে বা সময়ের সাথে সাথে তারা হয়তো বা সেটা কার্যকর করতে পারবে। বাস্তবায়নের প্রেক্ষাপটে যদি বলা হয় তাহলে অবশ্যই তাদের সেই সক্ষমতা বা এবিলিটি রয়েছে, কিন্তু অভ্যন্তরীণ ভয় বা তাদেরকে এটা উচিত বিশ্বাস রাখতে হবে যে না, সে যেই হোক তাদের ব্যাপারে আমার কঠোর সিদ্ধান্ত নিতে কোনো সমস্যা যেন না হয়, সেটা তাদের ভিতরে রাখলে, মন মানসিকতায় রাখলে সেটা আরও ভালো। ব্যক্তিগত আক্রোশ থেকে কি আসলেই নিষেধাজ্ঞা, নাকি এটা আসলে সকলের জন্য ভালো এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল? ব্যক্তিগত কোনো আক্রোশ থেকে কি আসলে এরকম সিদ্ধান্ত এসেছিল কিনা? ব্যক্তিগত আক্রোশের তো কোনো প্রশ্নই নাই। ইমরান ভাই, নাফিউ, তায়েশ, জুনায়েদ তারা সবাই আমার সাথে খেলেছে, আমার দলেও খেলেছে, প্লাস হচ্ছে আমিও তাদের সাথে খেলেছি। এখানে ব্যক্তিগত আক্রোশ থাকার কোনো সুযোগই নেই। এবং আমি কিন্তু পোস্ট দেওয়ার পরপরই গ্রুপে কিন্তু তুমি এখনও গিয়ে দেখতে পারো, আমি কিন্তু এখানে লিখেছিলাম ব্যক্তিগত আক্রোশ নয়, সকলের সাথে সকলের যেই ইয়াটা চায়, যেটা হয়তো প্রকাশ করতে পারছে না, আমি জানি না কেন প্রকাশ করতে পারছে না, তো সেটার জন্যই মূলত সিদ্ধান্ত না নেওয়া। আর এখানে কোনো ব্যক্তিগত আক্রোশ বা ব্যক্তিগত দ্বন্দ্ব নেই, কারণ সবার সাথে আমার ভালো সম্পর্ক রয়েছে, আমি সেটা নির্দ্বিধায় বলতে পারবো। এবং তাদের কাছে প্রশ্ন করলেও হয়তো বা তারা জানি না কি বলবে, তবে আমার কাছে আমার জায়গা থেকে এখানে কোনো ব্যক্তিগত আক্রোশ থাকার সুযোগ নেই, কারণ তারাও আমার সতীর্থ, তাদের সাথেও আমি খেলেছি, আমার সাথেও তারা খেলেছে। সো এখানে আসলে খেলার মাঠে আপনি ব্যক্তিগত আক্রোশ রাখার কোনো সুযোগটা বা সেই ধরনের কোনো মেন্টালিটি রাখার কোনো সুযোগ নেই। মানে সিদ্ধান্তগুলো আপনার আসলে যৌক্তিক মনে হয়েছে, তো আপনি মনে করেছেন যে আসলে সভাপতি বা সহসভাপতি কোনো কারণে বাস্তবায়ন করতে পারছেন না জিনিসগুলো, যার কারণে আপনি বাস্তবায়ন করছেন আরেকটা বিষয় বিষয়গুলো। আমি যদি উল্লেখ করে দিতে চাই, আমার সিদ্ধান্ত যদি ভালো না লাগে, সভাপতি বা সহসভাপতি সেই রাইটসটা আছে সেই সিদ্ধান্তটাকে বদলে মুছে দেওয়ার। ফেলার বা বদলে দেওয়ার, যদি যুক্তিযুক্ত মনে না হয়, সেই ক্রাইটেরিয়া তো তাদের আছে। তো এখানে আমি মনে করবো না যে হ্যাঁ, যদি আমি কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি, প্লেয়াররা যদি বলে থাকে, তো অবশ্যই সেই মানে ক্রাইটেরিয়া যদি ভুল সঠিক হয়ে থাকে, তারপরে সভাপতি বা সহসভাপতির সেই সুযোগটা বা রাইটসটা দেওয়া আছে যে আপনি যে কোনো কিছু যে কোনো মুহূর্তে করতে পারেন, তবে প্লেয়ারদের স্বার্থে। এমন কিছু আপনি বাস্তবায়ন করবেন না, যেমন আমি যদি উদাহরণ টেনেই বলি, মাঠে নেশাকে প্রমোট করা, ঠিক আছে, মাঠে ধরেন বাজি। নেতিবাচক বা বাজি খেলাকে প্রমোট করা, সেগুলো তো আসলে প্লেয়ারদের স্বার্থে না। তারপর যদি কোনো কেউ করে থাকে, সেটা আসলে আমি এখানে বলতে পারবো না, আপনি তাদেরকে প্রশ্ন করলে ভালো হয়। তবে আমার সিদ্ধান্ত যদি ভুল হয়ে থাকে, সহসভাপতি বা সভাপতি যদি মনে করে যে সিদ্ধান্তটা সঠিক হয়নি বা উচিত হয়নি বা আদর্শ না, তাদের সেই সক্ষমতা বা রাইটটা আছে সেটা সরিয়ে ফেলা। তো এই পর্যায়ে আমরা আসলে আমাদের সবচেয়ে ইন্টারেস্টিং একটা প্রশ্নে চলে যাচ্ছি। এই প্রশ্নটা আমার আসলে ব্যক্তিগতভাবেও ভালো লেগেছে প্রশ্নটা। আর নিজে অধিনায়ক না থাকলেও প্রতিপক্ষ দলকে বেশিরভাগ ব্যাটসম্যান দিয়ে দেয় রাজ্জাক। তো ফলে দেখা যায় যে ওই দলের ব্যাটাররা চাপে থাকে এবং মারতে গিয়ে আউট হয়ে যায় এবং রাজ্জাকের টিম জিতে যায়। বেশিরভাগ সময় এটাই দেখা যায় এবং রাজ্জাক অধিনায়ক থাকাকালীনও এরকম দেখা গিয়েছে এবং বর্তমানে তিনি একজন প্লেয়ার হিসেবেও এরকম দেখা যাচ্ছে যে তিনি প্রভাব খাটিয়ে ও বিপক্ষ দলে বেশি ব্যাটসম্যান দিয়ে দিচ্ছে, নিজের দলে কম ব্যাটসম্যান রাখছে, যাতে করে ওই দলের ব্যাটসম্যানরা চাপে পড়ে যায় এবং পারফরমেন্স খারাপ হয়। এমন স্বেচ্ছাচারিতার আসলে কারণটা কি? খুবই সুন্দর প্রশ্ন করেছেন। প্লেয়ার চাওয়া হয়, আমি প্লেয়ার চেয়েছি, এটা ক্যাপ্টেনের স্বাধীনতা, আপনি কোন কোন প্লেয়ারকে আপনার দলে চান। এখানে কিন্তু বাছাই করে প্লেয়ার নেওয়া হয় না। আপনি একজনকে চেয়েছেন, পরে আপনার প্রতিপক্ষ আরেকজনকে চাবে, এরপরে আপনার সেই রাইট আছে বাকি যারা অবশিষ্ট আছে তাদের থেকে ভালো প্লেয়ার বা আপনার পছন্দ মতো প্লেয়ার নেওয়া। এখানে ব্যাটসম্যান কম না নেওয়া বা নেওয়া, সেটা ব্যক্তিগতভাবে ক্যাপ্টেনের অধিকার। ক্যাপ্টেন কাকে চায়, ক্যাপ্টেন কাকে নিয়ে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করবে, সেটা ব্যাটসম্যান কে কাকে নিল বা বলার কে কাকে নিল, সেটা তো তখন দেখার বিষয় না। এখানে ধরেন আমি সিলেক্টেড করে নিলাম না যে আমার দলে এই কয়জন খেলবে, আপনার দলে এই কয়জন খেলবে, সেটা কিন্তু ম্যান চাওয়ার মাধ্যমে নেওয়া হয়। একজন ধরেন ফার্স্টে আমি চাইলাম, পরবর্তীতে আরেকজন চাইলো, পরবর্তীতে গিয়ে আমি চাবো। আমার কিন্তু সেই রাইসটা নাই যে সবার আগে আমি আমার পছন্দ মতো 11 নিয়ে নিলাম। আমার সেই রাইসটা হচ্ছে আমি একজনের পর আরেকজন চাওয়ার সেই অধিকারটা তো অবশ্যই আছে। আর আমার দলে কে কে খেলবে সেটা অধিনায়ক হিসেবে আমি সিলেক্ট করার কথা। এখানে আসলে কারো হস্তক্ষেপ করাটা উচিত না, একজন ক্যাপ্টেনের ক্ষেত্রে সেটাই মানে বাস্তবায়ন করা উচিত। আর ব্যাটসম্যান কম না নেওয়া বা নেওয়া, এটা টেকনিক্যাল সিদ্ধান্ত হতে পারে। এটা যারা বলেছেন জয়লাভের জন্য, অবশ্যই ক্যাপ্টেনরা চাইবে জয়লাভ করার জন্য, কোনো ক্যাপ্টেন তো আর হারার জন্য মাঠে নামে না, সেই জন্য হয়তো টিম প্ল্যানিংয়ের কারণে হতে পারে সেই সিদ্ধান্ত। আমি তো কোনো ব্যাটসম্যানকে অপেক্ষা করি না, এখানে যারা যারা খেলে সবাই ভালো ব্যাটসম্যান, স্পেশালি আমার থেকে অনেক ভালো ভালো ব্যাটসম্যান আছে এখানে। আর ভালো ভালো ব্যাটসম্যানরা বলে আমি তাদেরকে অপেক্ষা করবো এরকম না, তাদের জায়গা থেকে তারা সেরা পারফরমেন্স তো অবশ্যই অব্যাহত রাখবে। আর জয়ের পার্সেন্টেজের ব্যাপারে আমি বলবো না, তা যারা দিন শেষে ভালো খেলবে তারাই জয়লাভ করবে, এটা আনপ্রেডিক্টেবল। আপনি কখনোই অনুমান করে বলতে পারবেন না যে আপনার দলে সেরা সেরা
প্লেয়ার আছে আমার দলে বা অন্য দলে কম প্লেয়ার রয়েছে, আপনি অবশ্যই নিশ্চিতভাবে জিতে যাবেন। ক্রিকেট অনিশ্চয়তার খেলা, আপনি কখন আপনি ভালো ভালো প্লেয়ারদের নিয়েও হারতে দেখেছেন, কেন আমরা দেখি নাই? অস্ট্রেলিয়ার সাথে আপনি নেপালের মতো দল সাউথ আফ্রিকাকে হারিয়ে দিয়েছে। তো এই প্রসঙ্গগুলো তো তখনই আসে যখন আপনি কোনো দুর্বল ভাবার সুযোগ নেই। আপনি যখন দল গঠন করেছেন আপনার সেই মেন্টালিটি রাখতে হবে যে না, আমার দলে যেই সামর্থ্য রয়েছে তাদের জায়গা থেকে সেরাটা দিতে পারলে দল জয়লাভ করবে। এখানে তো আপনি আসলে এই বিষয়টিকে তুলে ধরছেন যে যাতে নিজেদের পারফরমেন্সে আমরা ফোকাস রাখি এবং কোন দল কেমন হয়েছে সেদিকে নজর না দিই, এই বিষয়টা কি এরকম ছিল? জি জি। ওকে, আর আমরা আসলে আমাদের চতুর্থ প্রশ্নে চলে যাব। প্রশ্নটি হচ্ছে, এককভাবে প্লেয়ারদের আপনি কোনো কিছু না জানিয়ে তাদেরকে সতর্ক কিংবা নিষেধাজ্ঞার আওতায় নিয়ে আসলেন, এটা কি তাদের জন্য হয়রানি নয়? এটা কি তাদের পরবর্তী পারফরমেন্সে ব্যাঘাত এর কারণ হতে পারে কি না? আচ্ছা, সুন্দর প্রশ্ন। তাদেরকে সতর্ক দেওয়া হয়েছিল, এটা সবাই জানে। সতর্কতার বিষয়টা হচ্ছে সহসভাপতি বা সভাপতি আমি যদি বলি মেনশন করে সামিউল, বারবার বলা হয়েছিল চ্যাকিং বোলিং করা নিষেধাজ্ঞা করতে হবে, করলেও স্লো করতে হবে। বারবার গ্রুপে কিন্তু এরকম নোটিশ দেওয়া হয়েছিল। তো যারা অভিযুক্ত তাদেরকে সরাসরি হয়তো বলা হয়নি, কিন্তু এটা কিন্তু গ্রুপে নোটিশ আকারে পাবলিশ করা হয়েছিল। আমি যদি বলা হয় আমি প্রুফ দিতেও পারি, মানে এভরিওয়ান মেনশন দিয়ে সেখানে বলা হয়েছিল। না, কিন্তু তারা আসলে জায়গাটা ধরেছে যে আপনি ইন্ডিভিজুয়ালি মেসেজ দিয়ে জানাতে পারতেন, কিন্তু আপনি সরাসরি বাস্তবায়নে চলে গিয়েছেন। তো এই বিষয়টি কি তাদেরকে পরবর্তীতে পারফরমেন্সে বা তাদের নিজেদের বোলিং অ্যাবিলিটিকে প্রশ্ন তুলে কিনা? হ্যাঁ, তবে অবশ্যই প্রশ্ন তুলবে কিনা আমি জানি না, কিন্তু আমি যখন যেই রায়টা দিয়েছিলাম ফেসবুক পেজ আপনি যদি দেখেন, আমি কিন্তু শেষের দিকে মেনশন করেছিলাম সবাই সব পজিশনে সেরা হয় না। আপনি সেই পজিশনে আপনার পারফরমেন্স যেটাই বলেন, আপনি যদি হুট করে নেতিবাচক কিছু প্রয়োগ করে আপনি সেরা হয়ে যেতে পারেন। এখানে কিন্তু অবৈধ ক্রাইটেরিয়াতে আপনি সেরা হয়েছেন। আপনাকে মনে রাখতে হবে যে মাঠের যে নিয়ম শৃঙ্খলা রয়েছে, এখানে হয়তোবা আমরা এরকম কিছু করছি, আমি পূর্বে কোনো প্লেয়ারদেরকে এরকম দেখি নাই যে মাঠের শেষে ইন্টারভিউ হয় বা হচ্ছে গত আসরে যেরকম হয়েছে খেলাগুলো। তো ওইখানেও কিন্তু সতর্ক করা হয়েছিল। প্লাস আপনি যদি বলেন নর্মাল ম্যাচগুলোতে নির্বাচিত হওয়ার পরও কিন্তু সবাইকে একটা মেসেজ দেওয়া হয়েছিল যে আপনি জোরে বল করতে পারবেন না। তো এই ধরনের ক্রাইটেরিয়াগুলো জানা সত্ত্বেও তারা নিজেরা কেন সতর্ক হয়নি, সেটাও আমার একটা প্রশ্ন। আর হ্যাঁ, তাদেরকে ইন্ডিভিজুয়ালি সতর্ক করা হয়নি কেন সেটার প্রসঙ্গ আমি ইন্ডিভিজুয়ালি যাব কেন, কারণ এটা সবার উদ্দেশ্যে একটা পোস্ট ছিল। তো যদি সেই নিয়মটা আপনি এড়িয়ে যান, গ্রুপের হয়তো বড় মেসেজগুলো না পড়েন, তখন তো সেটা আপনার বিবেককে প্রশ্ন দিবে যে আমি কেন পড়লাম না। তো সেটা যদি না হয়, সেটা আপনি নিজেকে প্রশ্ন করেন যে পারফরমেন্সে আপনার সেটা ব্যাঘাত ঘটবে কিনা। তাহলে আপনি আর কি এখানে প্লেয়ারদের নিজেদেরকে দোষারোপ করছেন না, মেসেজ অবহেলা কিংবা কর্তৃপক্ষের নিয়ম শৃঙ্খলাকে অবহেলা করেছে তারা, এই তো? হ্যাঁ, আমার কাছে সেটাই মনে হয় পার্সোনালি। ওকে, আচ্ছা। তো এই পর্যায়ের প্রশ্নটি আমরা মনে হয় আগেও করেছিলাম আমি। তো এই প্রশ্নটি হচ্ছে, সহসভাপতি এবং সহসভাপতি আসলে কে? অস্তিত্বের জায়গাটা কোথায়? আর কৈফিয়ত চাইলে উপেক্ষা কেন? প্লেয়াররা উপেক্ষা করে নাকি হচ্ছে কর্তৃপক্ষ? তো এখানে যিনি প্রশ্নটা করেছেন তিনি প্রশ্ন করেছেন যে সভাপতি এবং সহসভাপতি আসলে কে, তাদের অস্তিত্বের জায়গাটা কি প্রশ্নবিদ্ধ কিনা, আর তাদের জায়গা থেকে আসলে কৈফিয়ত চাইলে উপেক্ষা পাচ্ছে কিনা তারা আপনার কর্তৃক। আচ্ছা, সহসভাপতি এবং সভাপতিকেই তার নির্বাচিত যারা প্লেয়াররা ছিল তারাই ভোটের মাধ্যমে গুগল ফর্মের মাধ্যমে নির্বাচিত করেছেন। সভাপতি ছিলেন আমাদের সতীর্থ সামিউল, এবং সহসভাপতি হচ্ছে সভাপতির কর্তৃক পছন্দকৃত প্লেয়ার, তিনি তাকে হেল্পিং হ্যান্ড হিসেবে রেখেছেন। আমরা চেয়েছিলাম একটা সুন্দর গোছানোভাবে সভাপতি বা সহসভাপতি যেই হোক, সুন্দর গোছানো এবং বিশৃঙ্খল পরিস্থিতি অ্যাভয়েড করে সকলের মধ্যে ঐক্যবদ্ধতা এবং প্লেয়ারদের মধ্যে ঐক্যবদ্ধ হওয়ার যে মন মানসিকতা, সেটা তারা বয়ে আনবে। এখানে অস্তিত্বের সংকটের কোনো প্রশ্ন নেই। আর এই কৈফিয়ত কেন বা তাদের কাছে কোনো প্রশ্ন করলে তারা এড়িয়ে যায় কেন, সেটা তাদের কাছে প্রশ্ন করলেই ভালো হয়। অ্যাজ এ নির্বাচন কমিশনার, প্রশ্নটি ছিল আসলে আপনি কেন উপেক্ষা করছেন কৈফিয়ত, বা আপনার থেকে আসলে স্বচ্ছতার জায়গা থেকে যে প্রশ্নগুলো করা হচ্ছে সেগুলোতে আপনি উপেক্ষা করছেন, এইরকম বিষয়টা ছিল। আচ্ছা, পার্সোনালি আমি মনে করি আমার কাছে কোনো প্রশ্ন আসেনি, এবং সেটা হয়তো বা আমি জানি না কাকে প্রশ্ন করা হয়েছে, কোন প্রশ্ন। আমি যখন প্রশ্ন পেলে আমি সেটা উত্তর দিতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি। তো সব পজিশনে যখন প্রশ্নগুলো আসে তখন আমি উত্তর দেওয়ার ক্ষেত্রে আমার কোনো বিভ্রান্তকর পরিস্থিতি হওয়া পড়ে না। তারপর আমার কাছে মনে হয়েছে তারা কৈফিয়ত চাইবে, সেটার প্রসঙ্গটা অবশ্যই আসবে। সহসভাপতি বা সভাপতি যেই হোক না কেন, তাদের সেই জায়গাটা থাকা উচিত, যে কোনো পজিশনে সেটার উত্তর দেওয়াটা ভালো।
কর্তৃপক্ষকে আসলে কোনোভাবে আপনি নিজের হাতের পুতুলের মতো করে রেখেছেন কিনা? কর্তৃপক্ষ বলতে সহসভাপতি বা সভাপতির কাছ থেকে আমার কাছে কোনো এরকম অভিযোগ আসে নাই। আমি জানি না এই প্রশ্নটা কে করেছে। তবে আমি অবশ্যই সম্মান জানাই প্রশ্নটাকে, সেই স্বাধীনতাটা দেওয়া হয়েছে। আম আমার কাছে মনে হয়েছে যে কাঠের পুতুল করার কিছু নেই, তাদের জায়গা থেকে আমি কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে হস্তক্ষেপ করিনি, বরং মাঠে কিছু কিছু সিদ্ধান্ত ক্ষেত্রে কিন্তু বাস্তবায়ন ঘটেছে আমার মতামত দেওয়ার মাধ্যমে, তারা সেটাকে বাস্তবায়ন করেছে। আমি জানি না তাদের স্বভাবে নিজের থেকে কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত আমি দেখি নাই। হ্যাঁ, কিছু ক্ষেত্রে হয়তোবা যেই মাঠে একাদশ সাজিয়ে টি-20 ম্যাচ খেলা, সেটাও কিন্তু আমি বলেছিলাম, এবং সেটার কারণেই সেই প্যাটার্নেই কিন্তু আসতেছে। আমি এখনও দেখি নেই তাদের কাছ থেকে সঠিকভাবে নিজের ক্রাইটেরিয়া থেকে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা আমার মতামত আমি দিয়েছিলাম, তারা সেটাকেই বাস্তবায়ন করেছে, আমি খুশি। তবে আমার কাছে মনে হয়েছে তাদের জায়গা থেকে কিছু কঠোর সিদ্ধান্ত বলবো না, সিদ্ধান্ত নিজে থেকে আসলে ভালো। মানুষের মতামত নিয়ে সেটা বাস্তবায়ন অবশ্যই করবেন, তবে আমি মনে করি যে না, নিজের জায়গা থেকেও একটু কাজ করা উচিত। আমাদের মাঠে আর কি অনেক প্লেয়ারদের দেখা যাচ্ছে যে অনেকে একটু একগুঁয়ে টাইপের, আবার অনেকে নিজেদেরকে আর কি সব কিছু ভেবে বসে। প্লাস অনেক প্লেয়ার রয়েছেন যারা আসলে কিছুটা হলেও আর কি নিজেদের প্রভাব বিস্তার করতে চায়। এই ওভারঅল আসলে এই যে বিভিন্ন রকম প্লেয়ারদের বিভিন্ন রকমের মানসিকতা, এটা কি আপনাকে আসলে মনক্ষুণ্ণ করে কিনা কোনোভাবে? অবশ্যই মনক্ষুণ্ণ করে, কারণ আপনি যখন একটা আসর থেকে, মানে 2016 সাল থেকে প্রায় 10 বছর আপনি যখন একটা পর্যায়ে থাকবেন, এবং সেই পর্যায়ে আপনি যখন ডেভেলপ করতে পারবেন না একটা মাইন্ডসেট বা একটা রোড ম্যাপ। আমি জানি না আমি কতটুকু পেরেছিলাম। একটা দেখা গিয়েছিল একটা সময় 4-5টা দল আলাদাভাবে খেলতো, তাদেরকে কিন্তু একসাথে ঐক্যবদ্ধ হয়ে এখন কিন্তু আমরা একটা দল হিসাবে মাঠে খেলছি, যারা কিনা একদম হিস্ট্রি বলতে পারে এই মাঠের হিস্ট্রিতে, কারণ একটা দলই মাঠে ক্রিকেট খেলে, যেটা হচ্ছে আমরা। সো ওই বিষয়গুলো আসবে তখনই যখন প্লেয়াররা যদি একঘেয়েমি মন মানসিকতা থাকে। আমি বিশেষ করে নাম ধরেই যদি বলি, অষ্টম আসরে কিছু কিছু প্লেয়ার ছিল যাদের মন মানসিকতা এতটাই নেতিবাচকতা ছিল, যেটা টুর্নামেন্টকে প্রশ্নবিদ্ধ করার মতো করেছে। আমি যদি নাম বলি পারফরমেন্স যেটাই হোক না কেন, আপনি যখন ব্যক্তিগত প্রসঙ্গ তুলবেন সেক্ষেত্রে অবশ্যই কিছু কিছু ব্যাপারে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আশরাফুল, বড় শাহিন, সো এই ব্যাপারগুলো আসলে কখনোই ঠিক না। আপনি প্লেয়ার হিসেবে আপনি নিজেকে সেরা ভাবতেই পারেন, তাই বলে আপনি মাঠের আধিপত্য বিস্তার করবেন, সেটা যেই হোক, সেটা আমি হই বা যেই হোক। সেই বিষয়গুলো আসলে ঠিক না। আমি কখনোই তাদেরকে ছোট করতে চাই না। প্লেয়ার হিসাবে তারা অসংখ্য ম্যাচ জয়ের নায়ক বা অসংখ্য সেরা প্লেয়ার, কিন্তু আপনি ব্যক্তিগতভাবে টুর্নামেন্টকে যদি চান যে না, এটাকে আমি প্রশ্নবিদ্ধ জায়গা করবই যেমনি হোক। আপনি দেখেছিলাম দ্য ওয়ে বড় শাহিন ইনক্লুড ইন রয়্যাল টাইটান্স ইজ নট আইডিয়াল। কর্তৃপক্ষ কর্তৃক কিন্তু সর্বোচ্চ চেষ্টা করা হয়েছিল যে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা কোনো ধরনের কিছু না হয়, কিন্তু যখন প্লেয়াররা, আপনি নিয়ম করতেই পারেন, কিন্তু প্লেয়াররা না চাইলে সেটা আপনি কখনোই বাস্তবায়ন করতে পারবেন না। তো এই বিষয়গুলো আসলে দৃষ্টিকটু লাগে, এবং একঘেয়েমি মন মানসিকতার অনেক প্লেয়ার রয়েছে যাদেরকে আপনি নিয়মের মধ্যে ফেলে ঠিক করতে পারবেন না। তাদের ব্যাপারে নিষেধাজ্ঞা দিলেও তারা সেটা মাঠের প্লেয়াররাই বলবে যে নিয়মটা ঠিক হয়নি বা নিষেধাজ্ঞা দেওয়াটা ঠিক হয়নি। তো এই বিষয়গুলো আমি নিজেও বুঝি কেন সহসভাপতি বা সভাপতির বিষয়টা আসলে তারা বড় হাইলাইটেড সিদ্ধান্তে যায় না। তাদের জন্য মাঠের অভ্যন্তরীণ একটা চাপ কাজ করে, কারণ প্লেয়াররাও হয়তো বা চায় তারা খেলুক, তো তাদের একঘেয়েমি মন মানসিকতা তারা হয়তো এনজয় করে, কিন্তু আসলে এটা ঠিক না, আদর্শ না। তারপর আমি মনে করব যে না, তাদের জায়গা থেকে আসলে চেঞ্জ হওয়াটা জরুরি। আপনি দেখেন টুর্নামেন্ট শেষ হয়ে গেছে, এখন কিন্তু তারা খুবই হাই প্রোফাইল মুডে খেলছে, ঠিক আছে, খুবই সুন্দর দৃষ্টিগতভাবে খেলছেন, অথচ আমরা দেখেছিলাম একটা ম্যাচে তারা চাইলেই পিছিয়ে দিতে পারতো, যেটা আরও টুর্নামেন্টকে আরও খুবই সুন্দর লাগতো। এখন হয়তো বা সেই প্রসঙ্গটা আসবে না। তারপর আমি মনে করবো যে একটা ম্যাচ আপনি জানেন আপনি জিতবেন, আপনার সেই আত্মবিশ্বাসটা আছে, তাহলে আপনি কেন পিছাবেন না? একটা বিষয়, সেই সুযোগটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতেই পারে, তাদের প্লেয়ার নাও থাকতে পারে। তারপর আপনি টুর্নামেন্টের স্বার্থে, এত কিছু হয়েছে, আপনি টুর্নামেন্টের সামনে যদি আপনি ঢাল না হয়ে দাঁড়ান, আপনি যদি নিজে থেকেই আপনি একঘেয়েমি মন মানসিকতায় থাকেন, তখন তো আসলে অনেক কিছু চাইলেই সম্ভব হয়ে ওঠে না। সো এই জন্য কিছু কিছু বিষয়ের কারণেই মূলত আসলে হাইলাইটেড সিদ্ধান্তগুলোর ক্ষেত্রে যারা দায়িত্ব পর্যায়ে আছে তারা হয়তো বা নিশ্চুপ, তাদের জায়গা থেকে সাইলেন্ট। তো আমাদের এই মাঠে আমাদের অনেক দিন ধরেই আমরা আর কি ঐক্যবদ্ধভাবে খেলছি এমপিএলের মাতোয়াইল ক্রিকেটটা আসলে আমরাই ধারণ করছি, কারণ ঐতিহ্যবাহী একটি মাঠে আমরা আসলে সকলে মিলে খেলাধুলা করছি। তো এই মাঠে আসলে কিছু প্লেয়ার রয়েছেন যারা, যেমন আমি যদি বলি নাম ধরেই, যে আশরাফুলের নিজেকে হিরো ভাবা, নিজেকে হিরো ভাবা কিংবা নিজেকেই সকল কিছু ভাবা, 2 নাম্বার
বড় শাহিনের কিছু হলেই রেগে যাওয়া কিংবা প্লেয়ারদের প্রতি উড়ে আসা। 3 নাম্বার নাফিউয়ের কিছু হলেই নিজের আগ্রাসন দেখানো, সেটা বলে হোক কিংবা প্রতিপক্ষের প্লেয়ারদের উপর কিংবা যে কোনো কিছুতেই আর কি খুবই নিজেকে উগ্রভাবে উপস্থাপন করা। তারপর হচ্ছে আরও কিছু প্লেয়ার যেমন তায়েফের কথা আমি বলতে পারি, তিনিও কিন্তু আসলে ক্রাঞ্চ মুহূর্তে আসলে জোরে বল করার প্রবণতা দেখা যায়। তো আমাদের আরও কিছু প্লেয়ার রয়েছেন যারা আসলে নিজেদেরকে একগুঁয়েভাবে উপস্থাপন করেন কিংবা নিজেদের আধিপত্য বিস্তারের চেষ্টা করেন। আসলে এইভাবে চলতে থাকলে আপনি মাতোয়াল ক্রিকেটের ভবিষ্যৎটা আসলে কিভাবে নির্ধারণ করবেন বা কী দেখেন, আসলে কী প্রত্যাশা করেন এই বিষয়গুলোকে এবং এগুলো নিয়ে আসলে কিভাবে আসলে সলিউশনে যাওয়া যায়? প্লেয়ার হিসাবে আমি কখনোই চাইবো না এরকম অনিশ্চিত ভবিষ্যতের কাছে। আমি অবশ্যই সবসময় প্রত্যাশা করি এবং বিশ্বাসটা করি নিজের প্রতি, আমার এখানে যারা যারা খেলা সকলের প্রতি, যে কখনোই মাতুয়ালের ক্রিকেট হারিয়ে যাবে না, সেই বিশ্বাসটা আমি অন্তত করি। কিন্তু এই ধরনের প্রেক্ষাপট যখন আপনি ঘটবেন তখন আপনি পজিটিভ আউটকাম আশা করবেন, সেটাও আসলে কখনো সম্ভব না। তো আমি মনে করব সলিউশনের ব্যাপারে যারা দায়িত্ব পর্যায়ে আছে তারা হয়তো বা ভালো সিদ্ধান্তগুলো নেবেন, সেই সিদ্ধান্তের মাধ্যমে আমরা হয়তো সলিউশনটা খুঁজে পাবো। আচ্ছা, তো এই পর্যায়ে আমরা আসলে আপনার থেকে দুইজন আর কি এমন প্লেয়ারের কথা শুনতে চাই আপনার থেকে, যে যাদের সকল ধরনের আচরণ, ক্রিকেটীয় জ্ঞান কিংবা সকল কর্তৃপক্ষের সকল নিয়মকানুনের প্রতি শ্রদ্ধা রয়েছে, এবং এমন দুইজন প্লেয়ারের নাম শুনতে চাই যারা কিনা আসলে আপনার দেখা মতে তারা আসলে কোনো না কোনোভাবে আসলে নিয়ম বহির্ভূত কাজগুলোই করছেন এবং যেটা আপনার আর কোনোভাবেই পছন্দ হয়নি। এইরকম দুইজন প্লেয়ারের নাম শুনতে চাই। আচ্ছা, দুইজন যারা সবকিছু সুন্দরভাবে গুছিয়েছে। হ্যাঁ, সকল কিছুর প্রতি আসলে তাদের শ্রদ্ধা রয়েছে কর্তৃপক্ষের এবং তারা সকল কিছু সঠিকভাবেই মানে এবং শ্রদ্ধাও করে। আচ্ছা, এটা কি টুর্নামেন্ট সংশ্লিষ্ট ব্যাপারে? যে কোনো ওভারঅল আপনার দেখা মতে আসলে এখানে অনেক বছর ধরেই তো খেলছেন, বর্তমানেও রানিং প্লেয়ার রয়েছে যারা তাদের মধ্যে আর কি। আচ্ছা, যদি বলতে বলা হয় তাহলে আমি যারা ভালো করেছে তাদের ব্যাপারে আমি বলবো মারুফ, এবং দ্বিতীয়ত বলবো হয়তো বা আমি জুনিয়র রাজ্জাক। জুনিয়র রাজ্জাক, লাদেন সাদ্দাম, এরা কি কোনোভাবে পিছিয়ে গেল কিনা? এরা তো আসলে সকল না, কখনো কিছুর পিছিয়ে প্রতি যাবে না। আপনি যেহেতু দুইজনকে বলতে বলেছেন সেটার জন্যই মূলত বলা, আরও বেশ কয়েকজন আছে। সো আসলে দুইজনকে স্পেসিফিক বলাটা কঠিন ছিল, তারপর আমি বলেছি। আর দুইজনের প্রতি আসলে আপনার মনে হয় যে তারা নিয়ম বহির্ভূত কাজগুলো করছেন এবং এটাকে প্রমোট করছেন এবং যা কিনা মাঠের ভেতরে কোনো না কোনোভাবে আর কি পলিটিক্স কিংবা গ্রুপিংয়ের তৈরি করছে এবং এটা মাঠের ক্রিকেটটাকে আসলে রাজনীতিতে পরিণত করছে, এইরকম প্লেয়ার? আচ্ছা, যদি রাজনীতির প্রসঙ্গটা আনাই হয় তাহলে আমি রাজনীতির প্রেক্ষাপটের সাথে হচ্ছে রাজনীতির প্রেক্ষাপট কি বলতে মানুষের মধ্যে গ্রুপিং সৃষ্টি করা, এই প্রেক্ষাপটকে যদি বলতে বলা হয় তাহলে আমি মনে করব একে থাকবে আশরাফুল, এবং দুইয়ে যদি বলতে বলা হয় যে একঘেয়েমি আচরণ, নীতি নির্ধারকদের তোয়াক্কা না করা, সেক্ষেত্রে হয়তো আকাশ। তাহলে আপনি আসলে কি বলবেন, আপনার কাছে কোনটা জরুরি, ক্ষমতা নাকি নেতাগিরি? কোনোটাই না, একজন নর্মাল প্লেয়ার হিসেবে খেলাটাই উচিত, এবং একজন পর্যায়ে অবশ্যই তো আপনাকে একজনকে আদর্শ মানতে হবে বা একজনকে আপনার ডিসিশন মেকার মানতেই হবে। তো এই পর্যায়ে কারণ ডিসিশনগুলো তো আসলে সকলের পক্ষ থেকে আসলে নেওয়া সম্ভব না। সো আমি মনে করবো যে আসলে প্লেয়ার হিসেবে খেলাটাই উচিত, এখানে আসলে কারো হস্তক্ষেপ বা কারো ধরনের কোনো মন মানসিকতায় ব্যাঘাত ঘটানো এরকম কিছু করা উচিত না। আর হ্যাঁ, কাউকে ছোট করে আসলে কেউ কখনো বড় হয় না। আপনার কাছে মনে রাখতে হবে যে আপনি একজন প্লেয়ার, আপনাকে অপর প্লেয়ারের প্রতি সহমর্মিতা এবং সহযোগিতার মন মানসিকতা থাকলে সেটা আসলে খুবই ভালো, এবং আপনি কখনোই চাইবেন না যে কারো ক্ষতি হোক। সেটা আসলে ঘুরে ফিরে কখনো রিপিটও হয়ে যেতে পারে, বলা যায় না। তারপর আমি মনে করব যে সকলের সহমর্মিতা এবং সহযোগিতার কারণে হয়তো আমাদের ক্রিকেটটা আরও অনেক দূর এগিয়ে যাবে, সেটা আমি বিশ্বাস করি। তো আসলে আমরা দেখি এখানে মাঠের মধ্যে অনেক কিছুই আসলে ঘটছে, টেকনিক্যাল কিছু ইস্যু রয়েছে এখানে, যে আমরা দেখি কিছু প্লেয়ার আসলে নিজেদেরকে ভিন্নভাবে উপস্থাপন করতে চায়, তারা সবসময় আসলে নিজেদের মতামতকে প্রাধান্য দিতে চায়, সকল কর্তৃপক্ষের কোনো সিদ্ধান্তে তারা আসলে বিন্দুমাত্র আসলে শ্রদ্ধা পোষণ করে না। যেমন আমরা যদি MPL টুর্নামেন্টের কথা বলি, সেখানে কিন্তু আম্পায়ারদেরকে স্পষ্টভাবে অবমাননা করা হয়েছে এবং তাদেরকে 3 ঘন্টার মতো বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেওয়া হয়েছে দুই অধিনায়ক কর্তৃক কিংবা দুই দলের প্লেয়ারদের কর্তৃকই। তো আসলে এই বিষয়গুলোকে কিভাবে দেখেন? আমরা কি আসলে কর্তৃপক্ষের সিদ্ধান্ত
সিদ্ধান্ত বিমুখ হয়ে পড়ছে কি না? আসলে প্লেয়ারদের এইরকম মন মানসিকতা থাকলে কর্তৃপক্ষ তো আসলে নিজেদের জায়গা থেকে আসলে কষ্ট পায়, কিংবা আসলে তারা পরবর্তীতে ভালো কোনো সিদ্ধান্ত নিতে আসলে তারা আগ্রহ প্রকাশ করে না। তো আসলে এই বিষয়গুলো আপনি সমাধান কিভাবে আসলে কি দেখেন যে প্লেয়ারদের এই যে মন মানসিকতা, এই যে তাদের নিজেদের প্রভাব খাটানো কিংবা নিজেদের সুবিধা হাসিলের জন্য কর্তৃপক্ষের মতামতকে অগ্রাহ্য করা, এই বিষয়গুলো সম্পর্কে কি বলবেন? হ্যাঁ, প্রথমত এটা আদর্শ না, এবং যে কোনো ভালো মানুষ যদি আপনার কাছে আসে, একজন দায়িত্ব পর্যায়ে থাকে, আপনি যখন তাকে বিভ্রান্তকর পরিস্থিতিতে ফেলবেন, তখন কিন্তু আপনার সেই লাইমলাইট বা পথটা বন্ধ হয়ে গেল। তখন কিন্তু পরবর্তীতে যারা হচ্ছে একটু হলেও কি বলবো, ইতিবাচকতা বই আনতে চাবে, তারা কিন্তু তাদের জায়গা থেকে সরে দাঁড়াবে। সেক্ষেত্রে আমাদের কি হবে? সেক্ষেত্রে আমাদের হচ্ছে যে পথ হেঁটে হেঁটে তাদের আসার কথা ছিল, সেই পথটা হচ্ছে বন্ধ হয়ে যাবে। তখন যারা হচ্ছে বিতর্কিত, তারাই হচ্ছে ডিসিশন মেকার হয়ে যাবে, আর তারা হচ্ছে বিভিন্ন কিছু পর্যালোচনা করবে। আসলে প্লেয়ারদের মন মানসিকতাটা হচ্ছে প্রথমত ফ্যাক্টর, এক্স ফ্যাক্টর যদি বলতে বলা হয়। তারপরেও হচ্ছে প্লেয়াররা না চাইলে আসলে কোনোদিন কোনো ভালো কিছু মানে কি বলবো, উপস্থাপন করা সম্ভব না। আচ্ছা, তো আসলে আপনি তো নির্বাচনে কমিশনার হিসেবে কাজ করেছিলেন। তো প্রশ্নটি আপনার কাছে আমার, যে পরবর্তীতে যদি কোনো প্লেয়ার আসলে সভাপতি এবং সহসভাপতি এই দুইজনের কোনো গুরুত্বপূর্ণ মন্তব্যে তারা আসলে দ্বিমত পোষণ করেন, কিংবা তাদের ওই মন্তব্য বাস্তবায়নে কোনো ভুল দেখে থাকেন, তাহলে আসলে অভিযোগের মাধ্যমটা কি? আসলে স্পেসিফিক কিছু মাধ্যম বলুন, যেই মাধ্যমে তারা আসলে তাদের অভিযোগটা দাখিল করতে পারবে, অথবা এমন কি জিনিস যে আসলে কোনো অভিযোগই রাখা যাবে না তাদের মন্তব্যের বিষয়ে? না, এমন তো আমার মতে মনে হয় না যে অভিযোগ কেন দাখিল করা যাবে না। অবশ্যই দাখিল করা যাবে, সেটা গ্রুপে সকলের সাথেই দাখিল করতে পারো, অথবা যদি কোনো সমস্যা বা এরকম কিছু ঘটনা ঘটে থাকে, অভিযোগ তো সবারই থাকে, তাই না? মত প্রকাশের অধিকার তো সবারই রয়েছে। যদি কারো কাছে মনে হয় যে না, দৃষ্টিকটু তাদের কাজটা ভালো হচ্ছে না, বা তাদেরকে পরামর্শ দিতে চাও, তাদেরকে সরাসরি বলতে পারো, অথবা মাঠে যারা যারা খেলতে আসে তাদের সামনে গোল হয়ে একটা মতামত উপস্থাপন করতে পারো। কিন্তু সমস্যা হচ্ছে একটা, মাঠে যখন তুমি আমরা কথা বলতে যাই, তখন কিন্তু কেউ গোল হয়ে থাকে না। সবাই বিভিন্ন জায়গায় ছন্নছাড়া হয়ে থাকে। মাঠে আসেই তারা কিছু সময় খেলার জন্য, সুন্দর বিকেলটা পার করার জন্য। তো ওইখানে যদি তারা আসলে গোল বৈঠকটা করতে চায়, সেক্ষেত্রে আসলে এটা ঠিক না। কারণ দেখা গেছে, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, কারণ অনেকে আসে এই ছোট্ট সময়টা, 1 ঘন্টা বা 1.5 ঘন্টা সময়টা বিকেলে সকলের সাথে খেলার জন্য। তো ওই সময় আসলে যদি ধরো 10 মিনিটও যদি হয়, এটা আসলে একটু হলেও তাদের জন্য ব্যাকডেটেড। কিন্তু আমি মনে করবো যে না, আসলে তাদের যেহেতু এই পরিস্থিতি যদি হয়, তাহলে একটু হয়েও তাদের কথাগুলো শোনা উচিত। যে কেউ হোক, যে সবারই তো অধিকার রয়েছে। যদি কোনো ভুল ধরা পড়ে, তাহলে তাদেরকে তারা আর একটু সতর্ক হয়ে গেল, যে ভুল থেকে শিক্ষা নেওয়ারও সেই সুযোগটা রয়েছে। এমন তো না যে তাদেরকে আসলে সরিয়ে দেওয়া হচ্ছে বা চাপিয়ে দেওয়া হয়েছে, এরকম কিছু। সবারই তো মত প্রকাশের অধিকারটা রয়েছে, যেহেতু তারা নির্বাচিত। ঠিক আছে। তো আসলে আমরা দেখি যে মাঠের মধ্যে আপনি যে সিদ্ধান্তটা আসলে নিয়েছেন, নাফি এবং ইমরানকে 5 দিনের জন্য নিষেধাজ্ঞা বোলিংয়ে, এবং তাইফ এবং আরেকজন সম্ভবত জুনায়েদ, এদেরকে আর কি আপনি সতর্কবার্তা দিয়েছেন। তো আসলে এইটা মাঠের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, তৎক্ষণাৎ বিশৃঙ্খলার সৃষ্টি করেছে, এবং আপনাকে বিভিন্ন রকমের প্রশ্নের সম্মুখীনও দাঁড় করিয়ে রেখেছে। তো আসলে এই বিষয়গুলো আসলে আপনি সমাধানের পথে যদি আমি যাই, তো আসলে আপনি কি আসলে নিজে মনে করেন কি না যে আপনার এটা ভুল হয়েছে, এবং আপনি আসলে যদি ভুল হয়ে থাকে আপনার, তাহলে এর পরবর্তী পদক্ষেপ আপনি আসলে কি নিতে চান? আপনি কি আপনার নিজের ভুলের জন্য আসলে সকলের কাছে সরি বলবেন কি না, বা আপনি আসলে অন্য কোনোভাবে এটার সমাধানের চেষ্টা করবেন কি না? প্রথমত আমি বলবো না যে এটা ভুল হয়েছে, আমি বলবো সেটা আদর্শ হয়নি। আমি যে প্রক্রিয়াতে দিয়েছি, সেটা হয়তো বা সভাপতি বা সভাপতির কাছ থেকে জানাই নিলে ভালো হতো। তবে আমি বলবো না এখানে কোনো ভুল হয়েছে, আমি বলবো জাস্ট আদর্শ হয়নি। আর এখানে আমি মনে করবো না এখানে সরি বলার কিছু আছে। আমি যদি ভুল করে থাকি, যারা দায়িত্ব পর্যায়ে আছে তাদের সেই জায়গা থেকে রাইটটা বা অধিকারটা আছে, সেটা হস্তক্ষেপ করে সরিয়ে ফেলার বা সেটাকে বাতিল করে দেওয়ার সেই সক্ষমতা তো তাদের আছে। তারা সেটা করে দেখাতে পারে, কোনো অসুবিধা নেই। তারপরেও আমার কাছে মনে হয়েছে যে সেই সিদ্ধান্তটা আসলে নেওয়া দরকার ছিল, সেই জন্যই নেওয়া। যদি আমি ভুল হয়ে থাকি, অবশ্যই সেই অধিকার তো তাদের আছে, কর্তৃপক্ষের যারা দায়িত্ব পর্যায়ে, তো তাদের সেটা বাতিল করে দেওয়ার সুযোগটা আছে। আসলে আমাদের এই উত্তপ্ত বিষয়টির আরও একটি প্রশ্ন চলে যাচ্ছি। তোমার এই যে সিদ্ধান্তটা, এটা কি সত্যি ন্যায় বিচারের জন্য ছিল, নাকি স্রেফ নিজের প্রভাব দেখানোর চেষ্টা ছিল?
আমি তো অবশ্যই বলবো যে এটা ন্যায় বিচারের প্রসঙ্গটা আসবে কখন, যখন আপনি দেখবেন যে বিচার হীনতায় ভুগছেন। আপনি দেখেন প্রত্যেকটা প্লেয়ার কিন্তু বলছিল যে জোরে বল আসে, এবং প্রত্যেকটা ম্যাচেই ম্যাচ জয়ের জন্য কিন্তু বলা হচ্ছিল যে ম্যাচ শেষে আরেকটা ম্যাচ জয়লাভ করলে পরের ম্যাচে হচ্ছে ব্যাটিং। তো সেই প্লেয়াররা অবশ্যই চাইবে যে শেষ মুহূর্তে একটু হলেও বল জোরে বা নেতিবাচক কিছু এফেক্ট করে যেন ম্যাচটা জয়লাভ করতে পারি। তো সেই জায়গা থেকে কিন্তু আমি উদ্যোগটা জানাইছিলাম কর্তৃপক্ষের কাছে যে পরের ম্যাচে যেন টস দেওয়া হয়, তাহলে সেই ধরনের কোনো অসুবিধা হবে না, যে আমাকে পরের ম্যাচ এই ম্যাচ হারলেও কোনো সমস্যা নেই। আবার দেখা যায় কি যে যারা অপেক্ষাকৃত কম ব্যাটিং বোলিং পায় তাদেরকেও সেই জায়গা থেকে আনার সেই সুযোগটা বা সক্ষমতাটা রাখে ক্যাপ্টেন। আর হ্যাঁ, সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল, আমি বলবো না এখানে কোনো স্বেচ্ছাচারিতা হয়েছে, তবে মাঠের আপনি সবার কাছে প্রশ্নটা করলে হয়তো বা আরও ভালো উত্তরটা পাবেন। এই যে আপনি সিদ্ধান্তটা নিলেন, নিষেধাজ্ঞার মতো অনেক বড় একটা সিদ্ধান্তই নিয়েছেন। তো আমরা যদি দেখি যে আমাদের সভাপতি এবং সহসভাপতি যদি এরকম একটা সিদ্ধান্ত নিতেন, তো প্লেয়ারদের যদি এইরকম বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হতো, বিভিন্ন রকমের আসলে গ্রুপিং, ষড়যন্ত্র কিংবা অন্য কিছু, তো তখন আসলে বিষয়গুলো কোন জায়গাটায় দাঁড়াতো? আপনি তো নির্বাচন কমিশনার ছিলেন, তো আপনার কি মনে হয় এই বিষয়গুলো নিয়ে এটা কি মাঠের ক্রিকেটটাকে আরও বেশি জটিল করবে কিনা এই ভবিষ্যতে? আমার কাছে মনে হয় তারা নিলে ভালো হতো। এখানে আসলে সময় বলে দিত যে কি হতো, সেটা আসলে অনুমান করাটা ঠিক না, কারণ তাদেরকে সবাই ভোট দিয়ে নির্বাচিত করেছে। আমি আশা করব সবাই তাদেরকে মানবে, তাদের সিদ্ধান্তকে সম্মান জানাবে। সো আমি আসলে ওইভাবে দেখবো না নেতিবাচকতা কেন আমি অনুমান করব। আমার কাছে মনে হচ্ছে যদি তারা নিত তাহলে হয়তো বা আরও সবাই ভালোভাবে আর কি গ্রহণ করতো। সো আসলে এখানে যদি বলা হয় যে তারা যদি এরকম কঠোর সিদ্ধান্ত নিত, আমি জানি না কেন নেয়নি। নিলে হয়তো আমাদের স্বার্থেই ভালো হতো, তাহলে আমার আর এখানে মানে টাইম লাইনে আসা দরকার ছিল না, বা হাইলাইটেড হওয়ার উচিত ছিল না। তো এ পর্যায়ে আমরা আসলে আপনার কাছ থেকে জানতে চাই জিনিসগুলো যে আপনি কি সবসময় লাইমলাইটে থাকার চেষ্টা করেন কি না, নিজের সমালোচিত কিংবা বিতর্কিত মন্তব্য কিংবা সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে নিজেকে কি আসলে স্পটলাইটে আনাটা কি গুরুত্বপূর্ণ আপনার কাছে? কখনোই না। আমি পারফরমেন্স বলেন বা হচ্ছে ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে আমার কাছে মনে হয় না টাইম লাইনে থাকাটা প্রয়োজন। আপনি নীরবে থেকে অনেক কিছু করতে পারেন। আমি মেনশন করতে চাই না, তারপরেও যদি বলতে বলা হয় অষ্টম আসরে বিভিন্ন বিষয়গুলো কিন্তু আমি করেছি, এবং আমার সাথে সহযোগী পার্টনার হিসেবে ছিল অনেকেই, বেশ কয়েকজনই। তারপরেও এখানে কিন্তু আমার জন্য স্পেশালি আমি কোনো অর্থ বরাদ্দ করিনি, এবং এটা আমার কাছে মনে হয়েছে না, এখানে আসলে এই অর্থটা যদি অন্য কেউ পুরস্কার হিসাবে পায় সেটা আরও ভালো। তো সেটার জন্যই মূলত এখানে আসলে আমার এখানে লোভ লালসা বা টাইম লাইনে থাকাটা আমার জন্য মনে হয় না আমি করি। তো আমরা আসলে দেখলাম যে আমাদের এখানে নির্বাচনের মাধ্যমে সভাপতি এবং সহসভাপতি নির্বাচন করা হলো। তো আসলে ওভারঅল আমরা দেখি যে আসলে প্লেয়াররা তো ঠিকভাবে সহসভাপতি এবং সভাপতির সিদ্ধান্তগুলোকে মানছে কি না সেটাও আসলে প্রশ্নবিদ্ধের জায়গা। তো দিন শেষে আসলে প্লেয়াররা যদি সকল সিদ্ধান্তের প্রতি সম্মান প্রদর্শন না করে, নিজেদের মতো আসলে নিজেরা সব কিছু করার চেষ্টা করে, তাহলে তো আসলে মাঠে এইরকম নির্বাচনের কোনো প্রয়োজন ছিল না। তো আপনি আসলে প্লেয়ারদের উদ্দেশ্যে কি বলবেন যে তারা আসলে মাঠের ক্রিকেটটাকে আসলে সঠিকভাবে নেওয়ার জন্য আসলে তাদের উদ্দেশ্যে আপনার বার্তা কি হবে? আচ্ছা, সভাপতি বা সহসভাপতি দুজনেই কিন্তু নির্বাচিত, তারা প্লেয়ারদের ভোটেই নির্বাচিত হয়েছে। প্লেয়াররা তাদেরকে চেয়েছে, তারা ভালো কিছু করে দেখার সুযোগটা আছে। সো আমি মনে করব তাদের যেহেতু আপনারা বিশেষ করে ভোট দিয়েছেন, আপনারা সেই বিশ্বাসটুকু রাখেন, তারাও ভালো কিছু করে দেখাবে, আমরাও সেটা প্রত্যাশা করি। তো প্লেয়ারদের উদ্দেশ্যে আমি একটাই বলবো, কর্তৃপক্ষ অর্থাৎ যারা সহসভাপতি বা সভাপতি আছে তাদের সিদ্ধান্তকে সম্মান জানান এবং তাদের সঠিক সিদ্ধান্তকে মেনে নিন, ওটাই আমার বার্তা থাকবে। তো এবার আমি যদি আপনাকে আসলে আপনার মাঠের দেখা বিদ্যমান বেস্ট T20 এক্সআই আসলে নির্বাচন করতে বলি, তো আপনি আসলে এক্সআই নির্বাচন করবেন, কাদেরকে আসলে আপনি রাখছেন আপনার বেস্ট T20 এক্সআই ফ্রম মাতোয়াইল? ওকে, ফার্স্ট অফ অল আমার দলে থাকবে মারুফ ওপেনিংয়ে, এবং তার সাথে পার্টনার হিসেবে থাকবে মুশফিক, তিনে থাকবে হচ্ছে লাদেন, 4-এ থাকবে রাকিব, 5-এ তায়েফ,
ওকে। 6-এ সারোয়ার, 7-এ তন্ময়, 8-এ মনিরুল, 9-এ সাদ্দাম, 10-এ হচ্ছে মাহাথির এবং 11-তে হচ্ছে হাসান, মুশফিকের বন্ধু হাসান। আচ্ছা, তো আমাদের আসলে মাঠে আমরা একটা প্লেয়ারকে দেখেছি যে তিনি কিছুটা হলেও মানসিকভাবে অস্বাভাবিক, যদিও তিনি স্বাভাবিক হচ্ছেন ধীরে ধীরে। তো আমরা তাকে আসলে দেখি যে অনেক সময় তার কিছুটা হলেও একগুঁয়েমি আচরণ রয়েছে, কিন্তু তারপরেও তিনি আসলে নিজের সমান অধিকারের জন্য সর্বোচ্চ চেষ্টা করেন। আপনাকে তার পক্ষ নিতে দেখা যায় এবং কিছু প্লেয়ার তাকে মানসিকভাবে এবং শারীরিকভাবে হেনস্থারও স্বীকার করেন। তো এই বিষয়টা আসলে কিভাবে দেখেন আপনি? কিছু প্লেয়ার মানে কাকে উদ্দেশ্য করে এই প্রশ্নটা করা হয়েছে? তো আমরা আসলে দেখি যে অনেক সময় একজন প্লেয়ার, আমি যদি নাম ধরেই বলি টিমন, তাকে কিন্তু মানসিকভাবে আমরা অনেকেই আর কি হেনস্থা করার চেষ্টা করি বিভিন্ন রকমের কথা বলে, কিংবা বিভিন্ন তার তার সম্পর্কে বিভিন্ন রকমের উক্তি বলে। তো এইটা কি তার জন্য আসলে চিন্তার কিনা, বা এটা কি তার পরবর্তীতে পারফরমেন্সে ব্যাঘাত ঘটাতে পারে কিনা? আমার কাছে মনে হয় সেটা আসলে আদর্শ না। আর হ্যাঁ, পক্ষ নেওয়ার ব্যাপারটা হচ্ছে তখনই আসবে যখন আপনি তাকে সুযোগ থেকে বঞ্চিত করবেন। তো অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমার কাছে মনে হয়েছে তার ভালো আউটপুট দেওয়ার সেই সুযোগটা রয়েছে, তাকে হয়তো বা অপরচুনিটি দিলে সে ভালো করতে পারে। হ্যাঁ, অনেক সময় সেটা হয়তো বা সম্ভব না, সেও চেষ্টা করে, এমন না যে সে চেষ্টা করে না, সে তার জায়গা থেকে ভালো বল করে উইকেট নেওয়ার চেষ্টা করে অবশ্যই। সো তারপরেও আমি মনে করবো যে তার আরেকটু সতর্ক হওয়া উচিত। মানসিক ভারসাম্যহীন ব্যাপারটা বলাটা ঠিক না, তার জায়গা থেকে সে অবশ্যই চেষ্টা করে, তার না হলে তো সে টিকে আসে মাঠে খেলতে পারে এখনো পর্যন্ত টিকে আছে তিনি। তো সবার কাছেই মনে হয় যে এটা আসলে তার প্রতি একটা অবিচার হয়। তো আমি মনে করবো যে না, তাকে সুযোগ দেওয়া উচিত এবং তার ব্যাপারে আরও একটু সফট কর্নার কাজ করা উচিত সবারই। আমরা দেখেছি নর্মাল ম্যাচগুলোতে তাকে হয়তো বা কেউ দলে নিতে চায় না, লাস্টে যেই দলে চায় সেই দলেই খেলতে হয়। সো এমন না, তার কিন্তু বর্তমান 2025-এর সর্বসেরা উইকেট টেকার, হ্যাঁ, লিডিং উইকেট টেকার। সো তিনি কিন্তু পারফরমেন্সের মাধ্যমে জানান দিচ্ছে যে সে কতটা ভয়ঙ্কর ব্যাট বা বল হাতে। সময় দেখা যায় যে আমরা আসলে অনেক প্লেয়ারদের থেকেই আমরা মতামত পাচ্ছি, বা তারা আসলে মাঠে অনেক সময় বলে ওঠেন যে রাজ্জাক আসলে ওই প্লেয়ারের প্রতি একটু বেশি সহানুভূতিশীল কিংবা পক্ষপাতী করে। তো এক্ষেত্রে আপনাকে বিভিন্ন রকমের ট্যাগিংও করা হয়। তো এইসব বিষয়গুলোকে আপনি আসলে কিভাবে দেখেন? এটা কি মাঠের বিশৃঙ্খলতা সৃষ্টির কারণ হতে পারে কিনা? হতে পারে, তবে আমি হচ্ছে বিনোদনের স্বার্থেই নেই। কিছুটা ক্ষেত্রে আপনি যখন সব ক্ষেত্রেই সিরিয়াস থাকবেন তখন না, কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা এই প্রসঙ্গগুলো আমাদেরকে বিনোদন বা হাস্যরসাত্মকভাবেও খুশি করে। হ্যাঁ, আপনি ক্রিকেট খেলতে থাকবেন, আপনাকে একটু বিনোদনের প্রয়োজন, সেটা হয়তো বা আমাদের বিনোদন খোরাক। আমরা কিন্তু সাইফকেও দেখেছি, এমনি নাম ধরে বলি, প্রত্নতাত্ত্বিক গবেষক তাকে বলা হয়। এটা হয়তো বা অনলাইনের বিনোদনদাতা, আর আমাদের মাঠের বিনোদনদাতা হয়তো তিমন। সো এই প্রসঙ্গগুলো হয়তো আমার কাছে মনে হয় বিনোদন হিসাবেই নেওয়া উচিত। আর হ্যাঁ, কিছু প্রবলেম হতে পারে, সেটা আসলে প্লেয়ারদের মন মানসিকতা। তো আপনি আসলে নির্বাচন আয়োজনটা করেছিলেন, নির্বাচন, এবং প্রথমবারের মতো আমরা আসলে সকলেই ভোট দিয়ে সহসভাপতি এবং সভাপতিকে নির্বাচিত করেছিলাম। তো আপনার কি কোনোভাবে মনে হয় না যে নির্বাচনের মাধ্যমে সভাপতি এবং সহসভাপতি নির্বাচন করে তাদেরকে আসলে সমস্যাগুলোর কেন্দ্রবিন্দুতে আনা হয়েছে, এবং কোনো কিছু সমস্যা হলে আসলে তারাই যেহেতু জবাবটা দিবে, তো তারাই আসলে মূলত সমস্যার কেন্দ্রবিন্দুতে রয়েছে? এটা আসলে মনে করার কোনো সুযোগ নেই, কারণ আপনি যখন একজন দায়িত্ব পর্যায়ে প্রাপ্ত থাকবেন আপনাকে অবশ্যই প্রশ্ন ফেস করতে হবে। এখন প্রশ্ন ফেস করতে গিয়ে যদি আপনি সেটা সমস্যার কেন্দ্রবিন্দু মনে করেন, সেটা পার্সোনালি আমি জানি না কে কি, এটা ব্যক্তিগত সমস্যা হতে পারে। কারণ আপনাকে অবশ্যই, আপনি যখন দায়িত্ব পর্যায়ে থাকবেন যে কোনো ক্ষেত্রে আপনি দেখেন, প্রশ্ন আপনাকে অবশ্যই ফেস করা লাগবে। প্রশ্ন ফেস করার ঊর্ধ্বে তো আপনি না। তারপরে আমার কাছে মনে হয়েছে যে সমস্যার কেন্দ্রবিন্দুতে নয়, বরং সমস্যা যেটাই হোক না কেন, প্লেয়ারদের সেই ধরনের মন মানসিকতা থাকতে হবে যে না, কোনো সিদ্ধান্ত
যেটাই আসুক না কেন প্লেয়ারদের সেটা আসলে মানা উচিত। কিন্তু আগে তো আমরা দেখেছি যে আসলে যে কোনো সমস্যা হলে আমরা আসলে সকলে মিলে সিদ্ধান্ত নিতাম, কিংবা যারা আছে নিয়ে সিদ্ধান্ত নেওয়ার মতো তারা সকলে মিলে সিদ্ধান্তটা নিত। কিন্তু এখন তো সিদ্ধান্ত যেহেতু দুইজন কর্তৃক আসবে, তো আসলে ওই দুইজনকেই তো দায়ী করা হবে, মানে প্লেয়াররা ব্যক্তিগতভাবে তাদেরকে দায়ী করবে। তো এক্ষেত্রে কি তারা সমস্যার কেন্দ্রবিন্দুতে বা নিজেদেরকে ভুলভাবে উপস্থাপনা হচ্ছে কিনা তারা? না, কখনোই আমার কাছে মনে হয় না ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। তারা তাদের জায়গা থেকে নৈতিক এবং যুক্তিযুক্তভাবে সিদ্ধান্তটা নিলে এখানে কোনো প্রশ্ন আসার সুযোগ নেই। আর হ্যাঁ, প্লেয়ারদের বিরুদ্ধে সিদ্ধান্ত গেলেই যে সেটা আসলে তারা প্রশ্নবিদ্ধের পর্যায়ে পড়বে না, মানে বাকি সদস্যরাও আছে, যদি কোনো তারা ভুল সিদ্ধান্ত নিয়ে থাকে তারা সেটাকে রিভার্স করার সুযোগ আছে। ভুল হতেই পারে, মানুষ তার ভুলের ঊর্ধ্বে নয়। এখানে যারা যারা ক্রিকেট খেলে বা ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট আছে তারা বিভিন্ন পর্যায়ে ভালো আছে বলেই তারা মাঠে খেলে। সো আমার কাছে মনে হয় না এরকম কিছু হবে বা প্রত্যাশিত এরকম হবে কিছু। তো আমাদের এইখানে আসলে আমরা দেখি যে আমাদের কিছু প্লেয়ার রয়েছেন যারা আসলে খুবই উগ্রভাবে নিজেদেরকে উপস্থাপন করে, এবং তারা আসলে যে কোনো নিজেদের আসলে সুবিধা নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করে, এবং তাদের বিরোধী কোনো কাজ হলেই তারা আসলে তেড়ে যায়। এক্ষেত্রে আমরা আসলে মারামারি হাতাহাতি আসলে খুব কম দেখলেও এটা কিন্তু চরম পর্যায়ে চলে গিয়েছিল। তো আসলে সভাপতি এবং সহসভাপতি কি কোনোভাবে আসলে নিজেদের ফ্রি স্পেসটা পেয়েছেন কিনা, বা এইরকম কিছু যদি তাদের প্রতিও করা হয়, যেমন ধরেন তারা একটা কোনো নীতিগত সিদ্ধান্ত নিল, তো কোনো প্লেয়ারের বিরোধী হলো, তো ওই প্লেয়ার আসলে ব্যক্তিগত আক্রোশের জায়গা থেকে কোনোভাবে তাদেরকে আসলে ক্ষতিগ্রস্ত করলো, তো এর পরবর্তী সময়ে আসলে তাদের ফ্রি স্পেসটা আসলে কোথায় থাকলো, বা তাদের আসলে তাদের জায়গাটাও তো এখানে পরিষ্কার নয়। তো আপনি আসলে এই বিষয়ে কী বলবেন? পরিষ্কার নয়, তারা এই ব্যাপারগুলো তো জানে। আর এখানে মারামারি হওয়াটা আসলে আদর্শ না, যদি হয়ে থাকে সেটা অনাকাঙ্ক্ষিত। তারপর আমি মনে করবো না, যখন কোনো ব্যাপারে কোনো গায়ে হাত তোলার ব্যাপারে কোনো অধিকার নেই, আপনার ব্যাপারে সিদ্ধান্ত আসতেই পারে, কোনো সিদ্ধান্ত আপনার পছন্দ নাও হতে পারে। তারপর আপনার যে কোনো কিছু হোক, আপনার সেই রাইটস নাই বা অধিকার নাই যে আপনি কাউকে গায়ে হাত তুলবেন বা কাউকে আঘাত করার চেষ্টা করবেন। আর হ্যাঁ, ফ্রি স্পেসের ব্যাপারটা সেটা আমি বলতে পারবো না, যারা দায়িত্বপ্রাপ্ত আছে তাদেরকে প্রশ্ন করলে সেটা আসলে উত্তম উত্তর আশা হয়। তারপর আমি বলবো যে আসলে এখানে তাদের জায়গা থেকে এমন কোনো সিদ্ধান্ত আসবে কেন যেটা আসলে মারামারি পর্যায়ে চলে যাবে। তবে তারপরও যদি বলতে বলা হয় যে একরোষ বা আক্রোশের কারণে যদি এরকম সিদ্ধান্ত হয়, কেন আমার ব্যাপারে সিদ্ধান্ত আসলো, প্লেয়ারদের একটা না মানার মন মানসিকতা থাকতে পারে। তবে সেটা আসলে উচিত নয় তাদেরকে, হয়তো বা সেই ক্ষেত্রে পার্সোনালি আমি জানি না কী করব। কিন্তু কী করবো বলতে এখানে কি, মাঠে আমাদের সাথে না খেললে হয়তো অন্যদের সাথে খেলবে, এটাই। এর থেকে তো বড় সমাধান আপনি আশা করতে পারেন না যে আপনি মাঠেই বয়কট করে দিবেন তাকে। মাঠে আসা তো অবশ্যই তার সেই অধিকার আছে, কারণ মাঠ তো আর আপনার একা না। সো মাঠে আসতে পারে, সে খেলতে পারে। ও সিদ্ধান্ত হয়তো বা যারা দায়িত্ব পর্যায়ে আছে তারা করবে। এখানে আসলে আমার হস্তক্ষেপ বা আমার কোনো কিছু বলার নেই। যদিও তো আমি যদি আপনার কাছে দুইটি লাইন বলতে চাচ্ছি আপনাকে, যে আসলে আপনি আসলে কি চান, যে পরবর্তীতে যদি মাঠে কোনো সমস্যা হয় কিংবা কোনো ইস্যুতে আসলে আপনার মতামতের প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে আপনি আসলে নিজেকে কিভাবে উপস্থাপন করবেন, একজন প্রভাবশালী ব্যক্তি হিসেবে মাঠের, নাকি একজন সাধারণ প্লেয়ার হিসেবে? আসলে আমি মনে করি না আমার মতামতের প্রয়োজন রয়েছে, কারণ যারা দায়িত্ব পর্যায়ে আছে তারা বেশ অভিজ্ঞ এবং অনেক বছর ধরে খেলছে, তারা তাদের জায়গা থেকে সেরা সিদ্ধান্ত নিতে পারবে। আমার কাছে মনে হয় না আমার মতামত প্রয়োজন আছে, এবং আমি ভুল মতামত দিলে সেটা আরও হয়তো বা প্রশ্নবিদের জায়গা তুলবে। সো তারা তাদের জায়গা থেকে সেরা কিছু উপহার দিতে পারবে, আর মাঠের বিশৃঙ্খলা হলে তারাই উপযুক্ত সমাধান বয়ে আনতে পারবে আমার বিশ্বাস। আচ্ছা, তো আসলে আমরা দেখি যে অনেক সময় যে আমাদের যারা নির্বাচিত প্রতিনিধি রয়েছেন তাদের আসলে পিআর টিম রয়েছে, বা তাদের আসলে থাকে না যে আমার এর প্রতি আমার কিছুটা হলেও সফট কর্নার রয়েছে, কিংবা এ আমার আসলে খুবই কাছের একজন। তো এই প্লেয়ারদের প্রতি যদি আমরা দেখি যে আসলে তাদের প্রতি সঠিক সিদ্ধান্তটা নেওয়া হচ্ছে না, কিংবা তারা আসলে যেই কাজগুলো করছে এগুলো আসলে কিছুটা হলেও মাঠে বিভ্রান্তি সৃষ্টি করছে, কিন্তু আসলে আমরা সভাপতি কর্তৃক বা সহসভাপতি কর্তৃক ওই রকম কোনো আসলে সঠিক সিদ্ধান্ত কিংবা সঠিক আসলে সমাধান পাচ্ছি না। তো তখন সেক্ষেত্রে আসলে সাধারণ প্লেয়ার হিসেবে আমরা আসলে কী রোল প্লে করতে পারি বলে মনে করেন? আমার কাছে মনে হয় যদি এরকম কিছু ঘটে থাকে তাহলে হচ্ছে প্লেয়ারদের উচিত সকল প্লেয়ারদের সাথে পরামর্শ করে তাদের একটা অভিযোগ দাখিল করা উচিত, এবং আমার মনে হয় যারা নির্বাচিত রয়েছে তারা এটার যথাযথ সমাধান করতে পারবে এবং তাদের সেই অ্যাবিলিটিটা রয়েছে। ভুল হতেই পারে, আপনি একজন প্লেয়ার হিসাবে খেলুন আর আপনি একজন কর্তৃপক্ষ হিসাবে খেলুন, কেউ তো আর 100% একদম পিওর না।
তো আপনার ভুল হতেই পারে, আপনি সেখান থেকে শিক্ষা নিতে পারেন। আপনার কাছে যদি আমি তো সেটাই বললাম, যখন আপনি যে কোনো ডিসিশন নেন এবং আপনি যদি কোনো ব্যাপারে কোনো অভিযোগ দাখিল না করেন, তখন তো যে সিদ্ধান্ত নিয়েছে তার কাছে মনে হবে আমার নেওয়া সিদ্ধান্ত 100% রাইট। তো আপনাকে অবশ্যই মনে করতে হবে যে আমি অভিযোগ দাখিল করতে হবে, অভিযোগের ব্যাপারে প্রশ্নবিদ্ধের জায়গাটা করতে হবে, আর তাদেরও উচিত প্রশ্নের সম্মুখীন হওয়া এবং যথাযথভাবে প্রশ্নের উত্তর দেওয়া, তাদেরকে প্রশ্ন ভীতি এটা দূর করতে হবে এবং যে কোনো প্রশ্নই হোক সেটা সুন্দরভাবে উত্তর দিতে হবে গোছানোভাবে, তাহলে সেটা হয়তো বা ক্লিয়ার থাকবে যে না, তারা সকলের প্রতি হচ্ছে সহানুভূতি এবং সকলকে একদম 100% লেভেল প্লেইং ফিল্ডটা উপহার দিতে পারবে। আর তো আমাদের মাঠে আমরা দেখি যে আসলে কিছু প্লেয়ার রয়েছেন উগ্র, বদমেজাজি, বা তারা আসলে নিজেদের মতামতকেই আসলে মান্য করে। আমরা খেলার ক্ষেত্রেই অনেক ক্ষেত্রেই দেখি যে তারা যেটা বলে সেটাই মানতে হবে, এরকম কিছু একটা। তো এই এই প্লেয়ারদের বা এই যে মানসিকতা বা এই যে তাদের আসলে প্রতিক্রিয়াগুলো আসছে, এই প্রতিক্রিয়াগুলোর পরবর্তী সময়ে আসলে আমাদের করণীয় কী, বা অন্যান্য প্লেয়ার যারা রয়েছেন তাদের করণীয় কী বলে আপনি মনে করেন? ঐক্যবদ্ধ হয়ে অনেক শক্তি পরাজিত হয়। ঐক্যবদ্ধ হয়ে থাকলে আমার কাছে মনে হয় না কোনো বিশৃঙ্খলা হবে, এবং সেটা মনে রাখতে হবে যে আপনার পছন্দের বা অপছন্দ যেই হোক, যিনি ডিসিশন মেকার, তাকে আমরা যদি সহযোগিতার মন মানসিকতাটা রাখি, তাহলে অনেক কিছুই হয়তো বা অনেক সুন্দরভাবেই সমাধান সম্ভব। এবং আপনারা অর্থাৎ প্লেয়াররা যদি মনে করেন যে না, তাকে দিয়ে চলবে না, তাকে মানবো না, এরকম ধরনের একঘেয়েমি মন মানসিকতা থাকলে কখনোই কেউ যেই আসুক তাকে বাস্তবায়ন বা ডিসিশন মেকিং করতে পারবে না। সো আমার কাছে মনে হয় যে সকলের ঐক্যবদ্ধভাবে থাকা উচিত এবং গ্রুপিংটা বাদ দেওয়া উচিত যেই হোক। আর আপনি যদি কাউকে নেতিবাচকতায় আখ্যা দিয়ে, আপনি ট্যাগ লাগিয়ে বা হচ্ছে আপনাকে খারাপভাবে উপস্থাপন করে মাঠের মানুষদের কাছ থেকে সরিয়ে নিতে পারেন, এটা পারেন আপনি, কিন্তু যখন আপনি একজন হাইলাইটেড পর্যায়ে থাকবেন বা ডিসিশন পর্যায়ে থাকবেন, সো আপনার কাছে মনে হয় যে এই ধরনের কার্যকলাপ প্রত্যাশিত না। আপনার কাছ থেকে সবাই প্রত্যাশা করে ভালো কিছু করার, এবং যিনিই থাকবেন আমি মনে করব যে 100% দিতে না পারলেও যতটুকু সম্ভব সেরাটা দেওয়ার এবং ট্রাই করার অ্যাটলিস্ট যে না, আমি সেরাটা দিতে পারবো। সো যদি ইচ্ছাশক্তি থাকে এবং সদিচ্ছাটা থাকে, তাহলে অনেক কিছু পিওরলি বাস্তবায়ন সম্ভব। এই পর্যায়ে আসলে আপনার কি মনে হয়, আপনি কি বারবার এই আলোচিত সমালোচিত সিদ্ধান্তগুলো নিয়ে ধীরে ধীরে আপনার জনপ্রিয়তাকে হারাতে বসেছেন কিনা বা হারাচ্ছেন কিনা আসলে? প্রথমত আমার কাছে মনে হয় না আমি জনপ্রিয় তেমন কেউ। দ্বিতীয়ত হচ্ছে এখানে হারানোর কিছু নেই বা পাওয়ারও কিছু নেই। আপনি একজন প্লেয়ার হিসেবে মাঠে আসবেন, একজন প্লেয়ার হিসেবে খেলবেন, এর তো বেশি কিছু না। আপনার কাছ থেকে এখানে কোনো কিছু অর্থও পাচ্ছেন না। সো আমার কাছে মনে হয় না এখানে জনপ্রিয় হারানোর বা কিছু আছে। আমি জনপ্রিয়ও কেউ না, পারফরমেন্স বলেন বা বিভিন্ন পর্যায়ে বলেন। সো আমার কাছে মনে কিন্তু হয় আমরা তো আসলে অনেক সময় দেখি যে আপনি মাঠের কেন্দ্রবিন্দুতে থাকেন, কিংবা আসলে নীতিগত সিদ্ধান্ত আসার ক্ষেত্রে আপনার ভূমিকাও অত্যন্ত বেশি থাকে, এবং আপনি আসলে সকল ধরনের প্লেয়ারদের থেকে, যেমন সিনিয়র কিংবা জুনিয়র কিংবা আসলে সকল ধরনের প্লেয়ারের সাথে আপনার বন্ডিংটা তুলনামূলক ভালো। সো সেক্ষেত্রে আপনাকে জনপ্রিয় তো বলাই যায়। তো এই বিষয়ে আসলে কি বলবেন? যে জনপ্রিয় বলা যায় এটা বিভিন্ন পার্সপেক্টিভে বলতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় না আমি এখনো কারো মাইন্ড রিড করতে পেরেছি বা এরকম কিছু। হ্যাঁ, এত বছর ধরে খেলছি, বন্ডিং ভালো হতে পারে, এর মানে এই না যে আমি জনপ্রিয় বা আমি ফেমাস কেউ। সো আমার কাছে এমন কিছু মনে হয় নাই কখনো। তারপরও হচ্ছে আমি আসলে সমালোচিত বা আলোচিত হওয়ার এখানে প্রেক্ষাপট না। বিভিন্ন ডিসিশন মেকিং হয়তো বা অনেক ক্ষেত্রে আমি নিজেও করেছি, সেগুলো হয়তো বেনিফিটেডও হয়েছে, এবং অনেক সময় হয়তো ডিসিশনগুলো এমন হয়েছে যে প্লেয়াররা সেটা চায় নাই, বা অনেক সময় দেখা গিয়েছে যে সেটা আসলে তাদেরকে মনোক্ষুণ্ণের ব্যাপারটা এনে দিয়েছে। কিন্তু সকলের স্বার্থে হয়তো বা সেগুলো ভালো কিছু বয়ে আনছে বলেই আমার কাছে মনে হয়েছে। কারণ যদি ভালো কিছু বয়ে না আনতো, তাহলে তো আমি ধরেন একক আধিপত্য দিয়ে হয়তো ডিসিশন মেকিংগুলো 7-8 বছর ধরে করে আসতে পারতাম না। তো আমার কাছে মনে হয়েছে যে না, অভিজ্ঞতার দিক থেকে হয়তো বা আমি একটু হলেও এগিয়ে আছি সবার কাছ থেকে। তারপর আমার কাছে মনে হয় না এখন, কারণ অভিজ্ঞতার পাশাপাশি আপনার দায়িত্ব জ্ঞান যদি না থাকে, তাহলে আপনি কখনোই কিছু করতে পারবেন না। আর যারা এখন দায়িত্বপ্রাপ্ত আছে তাদের প্রতি আমার 100 বা 100% বিশ্বাস রয়েছে। তারা আমার থেকে অনেক ভালো কিছু করে দেখাতে পারবে, এবং সেই সক্ষমতা তারা তাদের কার্যক্রমে প্রতিফলন ঘটাতে পারবে। তো আমরা আসলে আমাদের ইনভেস্টিগেশনের শেষের দিকে চলে এসেছি। তো আমরা আসলে রাজ্জাককে পরবর্তীতে মানে কী রূপে আসলে দেখতে পাবো? একজন প্লেয়ার রূপে আসলে তার দীর্ঘ ক্যারিয়ারের সমাপ্তি আসলে কবে হতে পারে বলে আপনি মনে করেন?
এখন আসলে ফুল স্টপ দিতে চাবো কিনা আমি জানি না, আর সময় হয়তো বলে দিবে। বাস্তবতার প্রেক্ষাপট, রূঢ় বাস্তবতা যেটা বলে সেটাই হতে পারে, আমি জানি না আসলে কি হবে। টু আর্লি টু সে, বাট এখন আসলে বলাটা মুশকিল। আচ্ছা, তো কিছু প্লেয়ার সম্পর্কে কিছু প্লেয়ারের আমি নাম বলবো, তো আপনি আসলে একটি শব্দে আসলে তাদের সম্পর্কে মেনশন করবেন। তো এখানে আমি টিমন, আশরাফুল, নাফিউ, তন্ময়, রাকিব, মারুফ, এদেরকে আসলে তায়েফ, এদের সম্পর্কে আসলে একটি শব্দে বলুন। তিমন, বিনোদন। বিনোদন। আশরাফুল। আশরাফুল একঘেয়েমি এবং সেরা পারফর্মার। একঘেয়েমি। আমরা তারপর নাফিউ। নাফিও স্পেশালিস্ট, ঘটনার নায়ক। বিশেষ ঘটনার নায়ক। তায়েফ। তাই ভদ্র, মার্জিত এবং প্রশ্নবিদ্ধ করার ক্ষেত্রে পটু। রাকিব। রাকিব সেরা স্পিনার এবং কিছু কিছু ক্ষেত্রে মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে হয়তো বা বিভ্রান্তকর পর্যায়ে চলে যায়। আহ, কি সাইকেল হুজুর, যিনি আসলে জহিরুল্লাহ নামে পরিচিত। আম, অত্যন্ত প্রত্যাশী এবং আশাবাদী লোক। ছক্কা মাস্টার শাহিন, আসলে যাকে ছক্কা মাস্টার নাম দেওয়া হয়েছে। মাঠের অন্যতম সেরা ব্যাটসম্যান এবং কড়াকড়ি ক্ষেত্রে আসলে ছাড় দেয় না। এরপরে জুনায়েদ। অলস। অত্যন্ত অলস। ওকে, তো আমরা আসলে আমাদের আহ, আহ, আজকের অনুষ্ঠানটি অনেকক্ষণ ধরে আপনার ইনভেস্টিগেশন করলাম। তো বিভিন্ন রকমের আলোচনায় উঠে এসেছে এর মাধ্যমে, মানে বড় ধরনের আয়োজন করতে পারি কিনা, যেটা হতে পারে ট্যুরের মতো কিংবা পিকনিকের মতো, যা কিনা আসলে আমাদের মানসিকভাবে রিফ্রেশ যোগাবে এবং আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধভাবে ঐক্যবদ্ধ হতেও সাহায্য করতে পারে। এরকম কিছু আপনার কি মনে হয় কিনা? হ্যাঁ, অবশ্যই করা যেতে পারে। আপনি যখন এই ধরনের প্রেক্ষাপটে থাকবেন, মানসিকভাবে প্রশান্তি নেওয়ার জন্য হয়তো আপনি ট্যুর বা হচ্ছে বিভিন্ন খাবার আইটেম অ্যারেঞ্জ করার মাধ্যমে বা বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়াও সেটা একটা কারণ হতে পারে। তবে এটা আসলে ঠিক আমি মনে করব যে আসলে একটা বিরতি নেওয়া মোটামুটি ভালোই। তবে আসলে ক্রিকেট থেকে বিরতিতে না নেওয়াই ভালো আমি বলব। আচ্ছা, তো এবার আমরা আসলে একটা প্রশ্নে চলে যাচ্ছি, সুন্দর একটা। তো আপনার কি মনে হয়, আপনার আসলে ক্রিকেটীয় ভবিষ্যৎ আপনি কিভাবে দেখেন? আজ এই উত্তপ্ত পরিস্থিতির পরবর্তী সময়ে আপনার নিজের ক্রিকেটীয় ভবিষ্যৎকে আপনি কোন জায়গায় দাঁড় করাচ্ছেন? এখন বড়টা মুশকিল, তবে সময় হলে সবকিছুই হয়তো বা প্রকাশ্যে বা সবকিছু হয়তো প্রকাশ্যে আসবে, খোলাসা হবে। তো আমরা আসলে একজনের থেকে মতামত পেয়েছিলাম যে রাজ্জাক প্রতিনিয়তই নিজের মতামত পরিবর্তন করে এবং রিটায়ারমেন্টে চলে যায়, আবার ফিরে আসে, রিটায়ারমেন্টে বাই বাই বলে, আবার তিনি ফিরে আসেন কয়েকদিন পর পরই। তো এই বিষয়গুলো আসলে কেন? এটা কি নিছক বিনোদন, নাকি কোনো কিছু কাজ করছে এর পিছনে? আসলে এখানে বিনোদনের ব্যাপারে কোনো কিছুই নয়। যখন আপনি এই ধরনের মন মানসিকতা থাকবেন, ফার্স্ট অফ অল আমি কিন্তু অষ্টম আসরের ব্যাপারেই ছিলাম অনাগ্রহী যে আমি খেলবো না। ওই সময় যদি আমার ফিরতে না হতো তাহলে হয়তো বা আমি এখানে খেলতাম না। আপনি নিজেও অবগত আছেন অষ্টম আসরে কেন আমি খেলেছি। তো ওই ক্ষেত্রেই কিন্তু মূলত আমার ওইখান থেকে ফিরে আসা। এরপর এরকম কোনো ঘটনা ঘটেনি যে আমাকে চলে যেতে হবে। আমার কাছে মনে হয়েছিল যে না, এখানে এখন কন্টিনিউ করা উচিত, সেটার জন্য এখনও খেলছি। তো ভবিষ্যৎ হয়তো জানি না কি হবে। আমি ইউ নেভার নো হোয়েন ইউ উইল নট কামিং ইন দিস সিচুয়েশন অর ইন দিস ফরম্যাট টু প্লে। যখন আপনার কাছে মনে হবে যে না, আমার কাছে মনে হয়েছে যে এখন এখান থেকে কোয়াইট করা উচিত, আপনি অনেক সময় করবেন। তারপরেও হয়তো বা ভালো লাগা একটা মন্দ লাগা কাজ করবে, যে সময়টা হয়তো বা আপনি আপনার সতীর্থদের সাথে খেলেছেন, সেই সময়টা আপনি একা একা পার করছেন। এখন হয়তো বা অনেকেই ব্যস্ততার জীবনে প্রবেশ করেছেন, আপনি নিজেও হয়তো ভার্সিটিতে থাকেন, অনেক বিকেলে আসতে পারেন না। তো এই ব্যাপারটা আলাদাভাবে একটা কাজ করে। আমি বিশেষ করে আমি যদি বলি, আমার খেলা বা না খেলা বা সুযোগ পাওয়া না পাওয়া সেটা মুখ্য বিষয় না। আমি যদি জার্সি পরে মাঠে আসি, সেটাই আমার জন্য একটা ভালো লাগা কাজ করে। মাঠে খেলতে না পারলেও মাঠে আসলে আমার একটা আলাদা ভালো লাগা অনুভূতি কাজ করে, যে না, আমি আমার সতীর্থদের সাথে দেখতে পেরেছি, কথা বলতে পেরেছি,
এখন জানি না কি হবে সামনে। তারপরও মাঠে আসলে অ্যাজ এ জার্সি, অ্যাজ এ ক্রিকেট লাভার, সো এটা আমাদের জন্য আসলে, আমার জন্য স্পেশালি অনেক কিছু পাওয়া। আর হ্যাঁ, রিটায়ারমেন্টের ব্যাপারটা কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা আমি বলবো এখন আমার কাছে মনে হচ্ছে আবেগীভাবে নেওয়া হয়েছিল, এটা আসলে ঠিক হয়নি। তারপরও মাঠের সিদ্ধান্তের ক্ষেত্রে অষ্টম আসর থেকে যদি আমি না ফিরতাম, তাহলে হয়তো বা এখন আমি মাঠে খেলাটা কন্টিনিউ করতে পারতাম না। আশা করছি যে আমরা আসলে সঠিক বিষয়টা তুলে ধরতে পেরেছি এবং রাজ্জাকের থেকে বিভিন্ন রকমের বর্তমান উত্তপ্ত পরিস্থিতি থেকে আসলে বিভিন্ন রকমের যেই কারণগুলো রয়েছে এগুলো আমরা আসলে তুলে ধরার চেষ্টা করেছি এবং রাজ্জাকের কাছ থেকে আমরা সেই উত্তরগুলো বের করার চেষ্টা করেছি। তো আসলে ওভারঅল বিষয়টিকে আপনি কিভাবে দেখেন, এই যে আসলে আমাদের এখানে ইন্টারভিউয়ের মতো কিংবা একটা বিষয় যখন জল ঘোলা হলো, তো এই বিষয়টি নিয়ে আসলে আমরা ধাপে ধাপে বের করার চেষ্টা করছি এটার সমাধানটা, এই প্রচেষ্টাকে আপনি আসলে কিভাবে দেখেন? অবশ্যই ভালো উদ্যোগ, এবং আসলে আসলে উত্তপ্ত পরিস্থিতির সমাধানের বিষয় না, এখানে হয়তো বা কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং বা কোনো ধরনের ভুল বোঝাবুঝি হয়েছে। আমার এখানে আসলে এক্সপেকটেশন কিছু নেই। ধরেন যদি দলের স্বার্থে বা মাঠের স্বার্থে যদি কারো সরে যাওয়া উচিত হয়, সেটাই করা উচিত। কোনো আমার কাছে এক্সপেকটেশন বা বলবো মাঠের প্লেয়ারদের মনোমালিন্য ব্যাপারে কারো হাইলাইটেড পর্যায়ে থাকা ঠিক না। আসলে এখান থেকে মানে পরিত্রাণের আমি উপায় বলবো যে সকলের সদিচ্ছা, এবং আমি একটাই রিকোয়েস্ট করব, কাউকে খাটো করে বা হেয় প্রতিপন্ন করে মন মানসিকতার ব্যবহার না করা উচিত, এটা সকলের জন্যই ভালো। আচ্ছা, তো প্রত্যাশা করছি যে আপনার আসলে সমালোচিত কিংবা আলোচিত সিদ্ধান্তগুলো আসলে আমাদের মাঠের ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যাক এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় নির্বাচিত প্রতিনিধিদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তই পারে আমাদের এই মাঠের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে। এবং আমি চাইবো যে মাঠের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে রাজ্জাকের মতো আরও বিভিন্ন যারা প্লেয়ার রয়েছে তারা সর্বোচ্চ চেষ্টা করবে এবং সম্মিলিত প্রচেষ্টায় আমাদের এই মাঠের ক্রিকেটটা এবং ভিসিজি আসলে উন্নত হবে এবং আমাদের প্লেয়ারদের অ্যাবিলিটিও বাড়বে এবং আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। তো এই বিষয়ে আসলে আপনি সকলের উদ্দেশ্যে যদি আমি সর্বশেষ একটি বাক্য বলতে চাই, কি বলবেন? আমি একটা বাক্যই বলবো যে প্লেয়ারদের সকলের সদিচ্ছা থাকা প্রয়োজন, যে হ্যাঁ এখানে ভালো কিছু করে দেখানো সম্ভব বা ভালো কিছু করতে দেওয়া উচিত যারা দায়িত্বে আছে। এবং আরেকটা রিকোয়েস্ট করবো সবাইকেই, সে যেই হোক, যত খাটোই হোক যত বড়ই হোক, সকলের প্রতি সুন্দর আচরণ এবং কাউকে নিয়ে কটাক্ষময় নেতিবাচকভাবে উপস্থাপন বা প্রসঙ্গটাকে এমনভাবে না দাঁড় করানো যে তিনি হচ্ছে খলনায়ক চরিত্রের মূল কারিগর, তো সেভাবে আসলে করাটা উচিত নয়। প্লেয়ারদের সকলেরই সেই রেসপেক্ট থাকা উচিত একজন খেলার সাথী হিসাবে, এটাই জাস্ট আমি বলবো। তো আমরা আজকের মতো আসলে বিদায় নিচ্ছি রাজ্জাকের ইন্টারভিউ থেকে। আমরা আসলে সর্বোচ্চ চেষ্টা করেছি আমাদের বর্তমান উত্তপ্ত পরিস্থিতি থেকে আসলে রাজ্জাকের মতামতটা কী কিংবা রাজ্জাকের আসলে তিনি আসলে কোন জায়গায় অবস্থান করছেন এখন বর্তমানে। তো ওভারঅল আসলে আমরা সব কিছুই জানার চেষ্টা করেছি এবং আমরা আসলে আশা করব যে বর্তমান উত্তপ্ত পরিস্থিতির সমাধান হবে। এই নিয়ে আমরা বিদায় নিচ্ছি। ধন্যবাদ।